আর গত ক্লাসে আমরা মোটামুটি আলোচনা করছিলাম যে জাভা কি, জাভার ফ্যাসিলিটিস গুলো কি, বা আমরা জাভা কেন ব্যবহার করব, এবং জাভা যে একটা অবজেক্ট ওরিয়েন্টেড বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর অন্যান্য যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো আছে, বিশেষ করে প্রসিডিওর ওরিয়েন্টেড যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে তার সাথে অবজেক্ট ওরিয়েন্টেড বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর বেসিক পার্থক্যটা কি। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা গত ক্লাসে দেখার চেষ্টা করছিলাম। আজকে আমরা মূলত যেটা দেখব যে একটা সিম্পল জাভা প্রোগ্রাম কিভাবে রান করতে হয়, সেখানে কি কি জিনিসপত্র আসলে থাকে। সো একদম বেসিক একটা প্রোগ্রাম আমরা তার ইনস এন্ড আউট দেখার চেষ্টা করব আজকে ক্লাসটার মধ্যে। তো জাস্ট আরো কিছু বেসিক ইনফরমেশন, যেহেতু হচ্ছে আমরা জাভা নিয়ে আলোচনা করতেছি। সো জাভার মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোডিং এর বাইরে জাভা সম্পর্কিত বেসিক কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছিলাম। গত ক্লাসেও কিছু দেওয়ার চেষ্টা করেছি। সো আজকে হচ্ছে এই টাইপেরই কিছু ইনফরমেশন হচ্ছে থাকবে। যেমন জাভা যখন আমরা বলতেছি, বা জাভার যেই ডেভেলপমেন্ট কিটটা বা যেটা আমরা বলি হচ্ছে জেডিকে। সো জেডিকে এর মধ্যে আসলে কি থাকে? সো জেডিকে এর মধ্যে থাকে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে জেডিকে ইটসেলফ আর একটা হচ্ছে জেআরই। ঠিক আছে, তার মধ্যে জেআরই যেটাকে বলা হয় জাভা রান টাইম এনভায়রনমেন্ট বা J2SE রান টাইম এনভায়রনমেন্ট। সো জেআরই আসলে আমাদেরকে কি দেয় বা কিসের জন্য জেআরইটা প্রয়োজন? সো জেআরইটা মূলত হচ্ছে জাভার যে লাইব্রেরি, ঠিক আছে, ক্লাস লাইব্রেরি যেটা আমরা বলতেছি, যে আমরা যেখান থেকে হচ্ছে লাইব্রেরিগুলোকে ইম্পোর্ট করে করে বা ইনক্লুড করে হচ্ছে ব্যবহার করতেছি। সো মূলত জেআরইটা হচ্ছে সেই লাইব্রেরিগুলোকে হচ্ছে অ্যাকচুয়ালি প্রোভাইড করে আমাদেরকে। আর যে জাভা ভার্চুয়াল মেশিন বা জেভিএম যেটা বলতেছি, সো এই জেভিএমটা অ্যাকচুয়ালি প্রোভাইড করে হচ্ছে জেআরই। মূলত আমরা যেখানে হচ্ছে জাভা প্রোগ্রামগুলোকে রান করি, সেই রান টাইম এনভায়রনমেন্টটা হচ্ছে প্রোভাইড করে হচ্ছে জেআরই, বা জিআরির মাধ্যমে হচ্ছে আমরা প্রোগ্রামটাকে অ্যাকচুয়ালি রান করি। এছাড়াও আমরা দেখবো অ্যাপলেটার একটা পার্টিকুলার আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে জাভার, এবং হচ্ছে থ্রেড, ওই টাইপের অ্যাপ্লিকেশনগুলো রান করার জন্য হচ্ছে আমাদের জেআরই প্রয়োজন হয়। আর জেডিকে যেটা, সো জেডিকে এর মধ্যে থাকে হচ্ছে আমাদের জেআরই, যেটা একটু আগে বললাম যে মূল লাইব্রেরি বা হচ্ছে যে রান টাইম এনভায়রনমেন্ট বা জেভিএম যেখানে থাকে। সো সেই জেআরইটা অ্যাকচুয়ালি ইনক্লুড করা থাকে হচ্ছে জেডিকে এর মধ্যে, আমরা যেটাকে অ্যাকচুয়ালি ইনস্টল করি। ঠিক আছে, সো এটাকে বলা হচ্ছে জাভা রান ডেভেলপমেন্ট কিট বা J2SE ডেভেলপমেন্ট কিট। ঠিক আছে, সো এছাড়া হচ্ছে আমরা যে কনসোল বেস যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করি বা কম্পাইলার যেটাকে বলতেছি জাভার, সো এই জিনিসটা থাকে হচ্ছে জেডিকে এর মধ্যে। ঠিক আছে, সো মূলত যে রান টাইম এনভায়রনমেন্ট বা গ্রাফিক্যাল যে সমস্ত অ্যাপ্লিকেশন বা অ্যাপলেট থ্রেড এই টাইপের যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রান করতেছি, সেই লাইব্রেরিগুলো বা সেই রান টাইম এনভায়রনমেন্টটা প্রোভাইড করে হচ্ছে জেআরই। আর জেডিকেটার মধ্যে অ্যাকচুয়ালি ইনক্লুড করা থাকে হচ্ছে জেআরইটা। ঠিক আছে, এইটা হচ্ছে বেসিক পার্থক্য দুইটা জিনিসের। সো বেসিক্যালি আমরা ইনস্টল করি হচ্ছে জেডিকে, তার মধ্যে থাকে হচ্ছে জেআরই, বাট এর বাইরে জেডিকে এবং জেআরই দুইটা মিলেই হচ্ছে আমাদের টোটাল যে জাভা ডেভেলপমেন্ট কিট যেটা আমরা বলতেছি, সো সেই জিনিসটা। সো জেডিকে যখনই আমরা ইনস্টল করবো, অ্যাট দ্য সেম টাইম জেডিকে ইনস্টল করবো প্লাস জেআরইকেও ইনস্টল করব। আর এখন চলে আসি হচ্ছে যেটা আমরা গতদিনে আলোচনা করেছিলাম, জেভিএম, যেটাকে আমরা বলছিলাম হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন। সো জেভিএম বা জাভা ভার্চুয়াল মেশিন বলতে আসলে কি বোঝায়? সো এটাকে আমরা বলেছি, যেটা বলি যে জাভা ভার্চুয়াল মেশিন হচ্ছে একটা সিমুলেটর। মূলত হচ্ছে একটা সিমুলেটর, যেটাকে আমরা বলতেছি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট কম্পিউটিং মেশিন। ঠিক আছে, যেটা নিজস্ব একটা ইনস্ট্রাকশন সেট বা একটা মেমোরি সব কিছুকে সে সিমুলেশন করে যে কোনো একটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট সিমুলেটর হিসেবে সে কাজ করে। ঠিক আছে, সো এই জন্য বলা হচ্ছে দ্য জাভা ভার্চুয়াল মেশিন ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট কম্পিউটিং মেশিন দ্যাট হ্যাজ অ্যান ইনস্ট্রাকশন সেট অ্যান্ড ম্যানিপুলেটস মেমোরি অ্যাট রান টাইম। মানে এটা হচ্ছে একদম, আমরা যদি বলেছে টেক্সট বুকের কথা, আর যদি বোঝার জন্য যদি চিন্তা করি, তাহলে জেভিএমটা হচ্ছে আমার সেই সিমুলেটরটা যেখানে হচ্ছে আমি আমার জাভা প্রোগ্রামটাকে রান করি, এবং যেটা হচ্ছে আমাকে এমন একটা সিমুলেশন প্ল্যাটফর্ম প্রোভাইড করে যেখানে হচ্ছে আমি প্রোগ্রামটা রান করি না কেন সব জায়গায় সেম আউটপুট দিবে, বা এক জায়গায় কম্পাইল করা কোড অন্য আরেকটা
জেভিএম যেখানে আরেকটা জেভিএম আছে সেখানে গিয়ে হচ্ছে সেই প্রোগ্রামটাকে আমি এক্সিকিউট করতে পারবো। কম্পাইল করা বা ইন্টারপ্রেট করা কোডটাকে আমি অন্য একটা মেশিনে গিয়ে রান করতে পারবো। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে the Java virtual machine is ported to different platform to provide hardware and operating system independence। সো এই কথাটুকু ইম্পর্টেন্ট এখানে, যে জেভিএমটা হচ্ছে কি করে, এমন একটা মডেল আমাদেরকে তৈরি করে বা এমন একটা সিমুলেশন এনভায়রনমেন্ট প্রোভাইড করে যেটা হচ্ছে যে কোনো হার্ডওয়্যার প্ল্যাটফর্মে কাজ করবে, যে কোনো অপারেটিং সিস্টেমে কাজ করবে। ঠিক আছে, সো আমার কোডটা মানে কম্পাইল করা কোডটা আমি যদি উইন্ডোজ মেশিনে যদি কম্পাইল করি, সেই উইন্ডোজ মেশিনে কম্পাইল করা ক্লাস ফাইলটা আমি লিনাক্স বা অন্য একটা প্ল্যাটফর্মে গিয়ে রান করতে পারবো। ফর এক্সাম্পল উইন্ডোজ 10-এ যদি কম্পাইল করি সেটা উইন্ডোজ 8-এ এক্সিকিউট করতে পারবো, উবুন্টুতে এক্সিকিউট করতে পারবো, যে কোনো প্ল্যাটফর্মে হচ্ছে আমি এক্সিকিউট করতে পারবো। অ্যাট দ্য সেম টাইম হার্ডওয়্যার মানে আমার মেশিনটা কি হার্ডওয়্যার আছে সেটার উপর সেটা ডিপেন্ড করবে না। আমার যে হার্ডওয়্যার কম্পোনেন্ট আছে সেখানে এটাকে কম্পাইল করার পরে অন্য একটা ডিফারেন্ট হার্ডওয়্যার সেটের মেশিনের মধ্যেও কিন্তু আমি সেটাকে একই রকমভাবে রান করতে পারবো। ঠিক আছে, সো অ্যাট দ্য সেম টাইম এটা হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট এবং অপারেটিং সিস্টেম অফ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সো এই জিনিসটা সাপোর্ট করে বা এই সাপোর্টটা পাই হচ্ছে আমরা জেভিএম এর জন্য। ঠিক আছে, সো যেটা হচ্ছে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট কম্পিউটিং মেশিন বা একটা অ্যাবস্ট্রাক্ট সিমুলেটর হিসেবে কাজ করে জাভা প্রোগ্রামগুলোকে রান করার জন্য। সো আই হোপ যে জেভিএম কি জিনিস বা জেভিএম কেন আমরা ব্যবহার করি জাভা প্রোগ্রাম রান করার জন্য এটা ক্লিয়ার। সো জাভা আমরা অনেক বৈশিষ্ট্য দেখে আসছি বা এইখানে আমরা জাস্ট গতদিন আমরা হচ্ছে বেশ কিছু কি ফিচার্স দেখে আসছিলাম। সো এইখানে হচ্ছে জাস্ট কয়েকটা কি প্যাকেজ যেগুলো হচ্ছে আমরা মূলত হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করি। ঠিক আছে, যে সমস্ত কোর টেকনোলজিসগুলো হচ্ছে জাভাতে অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, যেমন জেডিভিসি যেটা বলা হয় জাভা ডাটাবেস কানেক্টিভিটি। সো ডাটাবেস রিলেটেড কাজ করার জন্য হচ্ছে এই প্যাকেজটা আমরা ব্যবহার করি। আরএমআই, ঠিক আছে, যেটা হচ্ছে রিমোট মেথড ইনভোকেশন। ঠিক আছে, এটা হচ্ছে একটা মডিউলের সাথে অন্য একটা জাভার একটা মডিউল অন্য একটা ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে, সো দুইটা ডিফারেন্ট মেশিনের সাথে কমিউনিকেশন করার জন্য হচ্ছে আমরা এই রিমোট মেথড ইনভোকেশনটাকে ব্যবহার করি। দেন জিনি বা হচ্ছে ডিভাইসের মধ্যে যদি আমরা কোনো নেটওয়ার্কিং এনভায়রনমেন্ট যদি ক্রিয়েট করতে চাই, ঠিক আছে, তখন জিনি প্যাকেজটাকে ব্যবহার করি। একই রকমভাবে জাভা বিনস, ঠিক আছে, জাভা সুইং এবং জাভা 2D এগুলোকে আমরা ব্যবহার করি হচ্ছে গ্রাফিক্যাল অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। ঠিক আছে, এছাড়া হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড এক্সটেনশন আছে যেমন হচ্ছে জাভা সার্ভলেট বা জাভা সার্ভার পেজেস বা জেএসপি যেটাকে বলে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের ওয়েব রিলেটেড কাজ করার জন্য হচ্ছে আমরা সাধারণত জাভা সার্ভার পেজটা ব্যবহার করে থাকি। এবং একই রকম জাভা বিনসের মতো এন্টারপ্রাইজ জাভা বিনস আর একটা মডিউল আছে। ঠিক আছে, সো যেটা দিয়ে হচ্ছে আমরা এন্টারপ্রাইজ লেভেলের যে সমস্ত অ্যাপ্লিকেশনসগুলো ডেভেলপ করার এন্টারপ্রাইজ লেভেলের অ্যাপ্লিকেশনগুলোকে ডেভেলপ করার জন্য হচ্ছে এটাকে ব্যবহার করি। আর হচ্ছে জাভা 2D, সো এটা একরকম ভাবে হচ্ছে জাভা 3D জাভা 2D এর মতো আমাদের যদি গ্রাফিক্যাল মডিউল যদি আমরা তৈরি করতে চাই বা অ্যানিমেটেড অ্যাপ্লিকেশন যদি আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা জাভা 3D এর হেল্পটা নিয়ে থাকি। সো এই সমস্ত কোর প্যাকেজগুলো হচ্ছে আমাদের জাভাতে অ্যাভেলেবল এবং এই কারণেই হচ্ছে জাভা দিয়ে হচ্ছে আমরা সাধারণত যে সমস্ত গেমিং অ্যাপ্লিকেশন বা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনস ব্যবহার করার জন্য হচ্ছে ব্যবহার করে থাকি হচ্ছে জাভাকে। ঠিক আছে, এবং জাভার উপর ভিত্তি করে যেটা গতদিনও বলেছি যে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনস যেটা ব্যবহার করি, ঠিক আছে, বা অ্যান্ড্রয়েড যে বর্তমান অপারেটিং সিস্টেম যদিও বলা হচ্ছে, সো মূলত আন্ডারলাইন টেকনোলজিটা হচ্ছে জাভা। ঠিক আছে, সো জাভা দিয়ে ডেভেলপড বা অ্যান্ড্রয়েডে যা কিছু ডেভেলপ করি মূলত হচ্ছে জাভা বেসড টেকনোলজি ব্যবহার করে হচ্ছে আমরা এখন ডেভেলপ করি। আচ্ছা, সো জাভার ইউজটা অনেক বেশি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য। ঠিক আছে, যেখানে আমরা গত ক্লাসের থেকে আমরা বুঝতে পেরেছি যে মূলত সি বা সি টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমরা কি পারপাসে ব্যবহার করি, কোন একটা পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্য, যেখানে হয়তো একটা নির্দিষ্ট অ্যালগোরিদম থাকে, ওই অ্যালগোরিদমটার মাধ্যমে আমরা একটা প্রবলেমের সলিউশন একটা ইফিশিয়েন্ট সলিউশন বের করে নিয়ে আসার চেষ্টা করি। আর অন্যদিকে জাভা
বা সি প্লাস প্লাস, যদিও সি প্লাস প্লাসের চেয়ে আমরা এই টাইপের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করি হচ্ছে মূলত জাভাকে। ঠিক আছে, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, গেম হতে পারে বা যে কোনো একটা ইন্ডাস্ট্রি লেভেলের বা বিজনেস প্রবলেম সলভের জন্য কোনো একটা পার্টিকুলার সফটওয়্যার আমরা তৈরি করি। সো এই টাইপের প্রবলেম সলিউশনের জন্য আমরা ব্যবহার করি হচ্ছে মূলত জাভা। ওকে, সো এই হচ্ছে মোটামুটি জাভা রিলেটেড জেনারেল কথাবার্তা। সো এইগুলো নিয়ে অল্প একটু কথাবার্তা বলা আছে, আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না। জেডিবিসি সম্পর্কে বলা হচ্ছে যে এপিআই টু অ্যাক্সেস ডাটাবেজ, যেটা হচ্ছে ডাটাবেজ জেডিবিসির মাধ্যমে হচ্ছে আমরা জাভা ডাটাবেজ কানেক্টিভিটির জন্য হচ্ছে এটাকে ব্যবহার করি। একই রকমভাবে রিমোট মেথড ইনভোকেশন, যেটা হচ্ছে মূলত হচ্ছে ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন যদি আমরা তৈরি করতে চাই, যেটা হচ্ছে মাল্টিপল মেশিনের মধ্যে একই সাথে কোনো একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন হয়তো রান করবে, একটা মেশিনের সাথে অন্য একটা মেশিন ইন্টারাক্ট করবে, এই টাইপের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য হচ্ছে আমরা আরএমআইটাকে ব্যবহার করি। দেন যেটা বললাম যে জাভা সুইং মূলত হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা গুই বেসড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য হচ্ছে আমরা জাভা সুইং বা জাভা AWT, যেটা বলা হয় অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুল কিট। ঠিক আছে, সো অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুল কিট প্রথম দিকে ব্যবহৃত হতো, এখন হচ্ছে সুইংটা বেশি ব্যবহৃত হয়। সো এটা আমরা ব্যবহার করব দু একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেস অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, বা এই জিনিসটা কীভাবে কাজ করে হয়তো একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, মূলত হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ডেভেলপমেন্টের জন্য হচ্ছে এই জাভা সুইংটাকে ব্যবহার করা হয়। ওকে, সো এখন চলে আসি, যেটা বললাম যে জাভা যদি ডেভেলপ করতে, জাভা দিয়ে যদি আমরা কোনো প্রোগ্রাম যদি ডেভেলপ করতে চাই বা অ্যাপ্লিকেশন যদি ডেভেলপ করতে চাই, আমাদের কি লাগবে? প্রথমে হচ্ছে জাভা কম্পাইলারটা লাগবে। ঠিক আছে, মূলত হচ্ছে জেডিকে, যেটা বললাম জাভা ডেভেলপমেন্ট কিট। ঠিক আছে, যেটার মধ্যে এট দ্য সেম টাইম জেডিকে থাকবে এবং জেআরই থাকবে। সো আমরা এই মুহূর্তে লেটেস্ট যেটা আছে, যেটা বলতেছে J2SE 8.2, সো এটাই ডাউনলোড করে ফেলবো। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, গত ক্লাসে মনে হয় আমরা লিঙ্কটা প্রোভাইড করেছিলাম, কেউ একজন দিয়ে দিয়েছিল। সো এটা একটু ডাউনলোড করে নেব, এবং যেটা বলছিলাম যে জাভার সাথে আমরা এডিটর, ঠিক আছে, বা যেটাকে বলি হচ্ছে আইডিই বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। সো আইডিই আমরা ব্যবহার করে আসতেছি অনেক আগে থেকেই, বেনিফিটগুলো আমরা সবাই কম বেশি জানি। ঠিক আছে, আমাদের অনেক বেশি ফ্লেক্সিবিলিটি দেয়, আমাদের অনেক সিনট্যাকটিক্যাল এরর, ঠিক আছে, আমাদেরকে সেই আইডিই থেকে আমাদেরকে ইনস্ট্রাকশন দেয় যে এখানে যদি আমরা কোনো ধরনের সিনট্যাকটিক্যাল কোনো এরর যদি আমরা করে থাকি, ঠিক আছে, সো সেখান থেকে হচ্ছে আমরা সহজে হচ্ছে এগুলাকে রিমুভ করে ফেলতে পারি সেই প্রবলেমগুলোকে। এছাড়াও হচ্ছে অনেক ধরনের এনহ্যান্সমেন্ট আমাদেরকে এখানে অ্যাড করে দিচ্ছে। দেখা যাচ্ছে আমরা কোড অটো কমপ্লিট ফিচার অনেক ক্ষেত্রে দেখতে পাই, যে আমরা হয়তো একটা পার্টিকুলার সিনট্যাক্স অর্ধেক লিখেছি, তার সাপেক্ষে এসে আমাদেরকে পরবর্তী অংশটুকু সাজেস্ট করতেছে যে এইটা, এই অংশটা হচ্ছে এই জিনিসটা হবে। ঠিক আছে, সো এই ধরনের আমাদের কোডটার মানে কোডিং এর সহায়তার জন্য হচ্ছে আমরা মূলত হচ্ছে আইডি গুলোকে ব্যবহার করি। যদিও আমরা এখানে বলতেছি হচ্ছে এডিটর, আইডি বলতেছি না। ঠিক আছে, সবগুলা আইডি না, এখানে অনেক ধরনের এডিটর আছে, কোনো গুলো হচ্ছে আইডিই হিসেবে কাজ করে। ঠিক আছে, সো অনেক ধরনের এডিটর আছে জাভা ডেভেলপমেন্টের জন্য, যেটা বলা হচ্ছে জে ক্রিয়েটর, নেটবিনস, জে বিল্ডার, জে শার্প, ইন্টেলিজে, ইক্লিপস, টেক্সট প্যাড, ব্লু জে, অনেক ধরনের এডিটর বর্তমানে অ্যাভেলেবেল আছে, যেখানে হচ্ছে আপনি জাভার কোড লিখতে পারবেন। ঠিক আছে, কারণ এটা কিন্তু আমরা কোড লিখতেছি, এডিটরের মধ্যে মনে রাখবো, এডিটরের মধ্যে হচ্ছে আমরা কোড লিখি। ঠিক আছে, সেখানে আমাদের এক্সিকিউশন বা রান করার, জাভা প্রোগ্রাম রান করার সাপোর্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, এডিটর হচ্ছে জাস্ট কোড এডিট করার জন্য বা সোর্স কোড লিখার জন্য। ঠিক আছে, তার মধ্যে নেটবিনসে আমরা হচ্ছে কোড লিখতে পারি। যদি সেখানে যদি কোড যদি রান করতে চাই, তাহলে অবশ্যই মানে যে ক্রিয়েটর বলি আর যে বিল্ডার বলি আর নেটবিনস বলি আর ইক্লিপস বলি, যাই বলি না কেন, সেটা হচ্ছে জাভা এডিটর, সেখানে আমি হচ্ছে লিখতে পারবো। বাট যদি রান করতে চাই, তাহলে তার সাথে অবশ্যই আমাকে ওই মেশিনটার মধ্যে জেডিকে ইনস্টল করতে হবে, বা যে নেটবিনসটা ইনস্টল করতেছি তার সাথে সাথে জেডিকেটাকেও ইনস্টল করতে হবে। যেটা আমি গত ক্লাসে বললাম যে আমরা এখন বর্তমানে নেটবিনসের সাথে ইন্টিগ্রেটেড অবস্থায় হচ্ছে জেডিকেও পাই। ঠিক আছে, সো সেটাকে যদি আমি নিয়ে নিই, তাহলে হচ্ছে আমি নেটবিনস ইনস্টল করার সাথে সাথে জেডিকেও ইনস্টল হয়ে যাবে।
সো আমি কোড লেখার সাথে সাথে সেখানে রানও করতে পারবো। সো আমি বারবার নেটবিনসের কথা বলতেছি কারণ আমি নেটবিনসে হচ্ছে কমফোর্ট ফিল করি, বাট এই যে এখানে বেশ কয়েকটা নাম দিয়েছি, যে কেউ যে কোনোটাকে চুজ করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে মানে কমপ্লিটলি ইউজারের উপর, ইউজার যেটাতে কমফোর্ট ফিল করে। সো এই টাইপের এডিটরগুলো অ্যাভেলেবেল আছে যেগুলো হচ্ছে জাভার জন্য আমরা ব্যবহার করতে পারি। ওকে, সো যেটা বললাম যে খুব সিম্পল একটা প্রোগ্রাম হচ্ছে আমরা এখানে দেখার চেষ্টা করব। যখনই হচ্ছে আমরা কোনো একটা প্রোগ্রাম লিখি, ঠিক আছে, সেটা নট নেসেসারিলি জাভা, যে কোনো একটা প্রোগ্রাম, গতদিন আমরা বলেছি যে অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি পাই, যেমন জাভা হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট আমাদের কম্পিউটার বুঝে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। সো আমরা যেখানেই এডিট করতেছি না কেন, ঠিক আছে, সোর্স ফাইল, সেটা আমরা এডিটরের মাধ্যমে হচ্ছে সোর্স ফাইলের মধ্যে সোর্স ফাইলটাকে লিখতেছি, বাট যখনই হচ্ছে আমরা কোনো একটা প্রোগ্রামের সাপেক্ষে যখন চিন্তা করব, তার হোল লাইফ সাইকেল যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, যেটাকে আমরা এখানে বলতেছি এডিট, কম্পাইল, এক্সিকিউট সাইকেল। ঠিক আছে, সো ফার্স্টে হচ্ছে আমরা এডিটরের মাধ্যমে হচ্ছে সোর্স ফাইলটা তৈরি করব বা কোডটা কমপ্লিট করব। সো সেই সোর্স ফাইলটাকে হচ্ছে আমাদের কোনো একটা কম্পাইলারের মাধ্যমে, ঠিক আছে, যেটা হচ্ছে জেডিকে আমাদেরকে প্রোভাইড করতেছে, সেই জেডিকে কম্পাইলারের মাধ্যমে হচ্ছে এটাকে আমাদের কি করতে হবে, একটা মেশিন ইন্ডিপেন্ডেন্ট বা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট একটা কোডে জেনারেট করতে হবে, বা কোডে জেনারেট করে যাবার যে কম্পাইলারটা আছে সে হচ্ছে এরকম একটা মেশিন এবং হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট কোড জেনারেট করে, যেটাকে আমরা বলি হচ্ছে বাইট কোড। আচ্ছা, এটা মনে রাখতে হবে, বাইট কোড। আচ্ছা, সো বাইট কোড হচ্ছে সোর্স ফাইলটাকে আমরা যখন কম্পাইল করি, জাভা কম্পাইলার যখন সোর্স ফাইলটাকে কম্পাইল করে, তখন সে হচ্ছে একটা মেশিন ইন্ডিপেন্ডেন্ট, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট একটা কোড জেনারেট করে, যেটাকে আমরা বলি হচ্ছে বাইট কোড। ঠিক আছে, সো এটা একটা ইন্টারমিডিয়ারি কোড। ঠিক আছে, এটাকে আবার ক্লাস ফাইলও বলা হয়। ঠিক আছে, এইটাকে পরবর্তীতে জাভার যে ইন্টারপ্রেটার আছে, ঠিক আছে, সো জাভার কম্পাইলেশনটা 2 স্টেপে হয়। ঠিক আছে, প্রথম হচ্ছে একটা ইন্টারমিডিয়ারি কম্পাইলেশন হয়, যেটা হচ্ছে একটা ক্লাস ফাইল তৈরি করে বা যেটাকে আমরা বলি হচ্ছে বাইট কোড। তারপরে জাভার যে ইন্টারপ্রেটার আছে সেটা হচ্ছে এই জাভা ফাইল ক্লাস ফাইলটাকে এক্সিকিউট করে। ঠিক আছে, সো এইখানে খেয়াল করে দেখেন দুইটা ইনস্ট্রাকশন আছে, একটা হচ্ছে জাভা সি যেটা মূলত হচ্ছে কম্পাইলেশনের জন্য ব্যবহৃত হয়, আর একটা হচ্ছে জাভা। ঠিক আছে, এটা আমরা একটু পরেই দেখবো। সো এটা হচ্ছে মূলত এক্সিকিউশনের জন্য। সো এক্সিকিউশন যখন করে তখন সে ক্লাস ফাইলটাকে এক্সিকিউট করে এবং সেখান থেকে হচ্ছে মেশিন কোডটা জেনারেট করে। ঠিক আছে, সো মেশিন কোডটা যখন জেনারেট করে তখন সেটা মেশিনে, ওই পার্টিকুলার মেশিনে তখন রান করে এবং তার সাপেক্ষে হচ্ছে রান করার পরবর্তীতে আমরা করসপন্ডিং আউটপুটটা পাই। ঠিক আছে, সো এই জন্য এখানে হচ্ছে 2 স্টেপ, প্রথম হচ্ছে একটা ইন্টারমিডিয়ারি কম্পাইলেশন, দেন হচ্ছে এক্সিকিউশন। ঠিক আছে, সো এইটা সাপেক্ষেই যেটা বলতেছিলাম যে সোর্স ফাইল। সো অবশ্যই মনে রাখতে হবে আমরা জাভাতে হচ্ছে দুইটা ফাইল পাবো, একটা হচ্ছে সোর্স ফাইল যেটা আমরা এডিট করতেছি বা লিখতেছি, সেটা হচ্ছে এক্সটেনশনটা হচ্ছে ডট জাভা, যেমন আমরা সি ফাইলের জন্য এক্সটেনশনটা হচ্ছে ডট সি, সি প্লাস প্লাস ফাইলের জন্য হচ্ছে ডট সিপিপি। একই রকমভাবে যে কোনো একটা জাভা প্রোগ্রাম যদি আমরা লিখি তার এক্সটেনশনটা হবে সামথিং ডট জাভা। ঠিক আছে, এবং এই সামথিং যেটা বললাম সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, সেটাও আমার যে সোর্স ফাইল লিখেছি সেখানে একটা পার্টিকুলার ফাইলের বা একটা পার্টিকুলার ক্লাসের নামের উপর নির্ভর করবে। ঠিক আছে, সো সেটা একটু পরে আসতেছি, এখানে জাস্ট এক্সটেনশনটার কথা বলতেছি যে এক্সটেনশনটা হবে ডট জাভা। ঠিক আছে, আর জাভা কম্পাইল করার পরবর্তীতে যে ফাইলটা জেনারেট করে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে বাইট কোড। ঠিক আছে, সেটার এক্সটেনশনটা হচ্ছে ডট ক্লাস। ঠিক আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ক্লাস ফাইল। সো জাভা ক্লাস ফাইল কন্টেন্স বাইট কোড, a machine readable version of the class. Okay, so they are generated by the compiler from the source file. আই গেস এখান থেকে একদম ক্লিয়ার ইংলিশে বলা আছে যে কোনটা ক্লাস ফাইল বা ক্লাস ফাইলের মধ্যে আসলে কি থাকে আর সোর্স ফাইলটাই আসলে কি। সো সোর্স ফাইলটা হচ্ছে যেটা প্রোগ্রামার টাইপ করতেছে সেটা হচ্ছে সোর্স ফাইল, আর সেখান থেকে কম্পাইল করার পরে ইন্টারমিডিয়ারি যে কোডটা জেনারেট হয় যেটাকে আমরা বলি হচ্ছে বাইট কোড, সেটার এক্সটেনশনটা হচ্ছে ডট ক্লাস এবং এটাকে আমরা বলি হচ্ছে ক্লাস ফাইল। ওকে স্যার। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে? জি স্যার। স্যার ক্লাস ডট ক্লাস ওইটা কি স্যার অটোমেটিক তৈরি হবে নাকি স্যার আমাকে লিখতে অটোমেটিক হবে? তৈরি হবে, অটোমেটিক তৈরি হবে।
এই যেটা বললাম যে এখানে যখন কম্পাইল করব, ঠিক আছে, এটাকে যখন আমি কম্পাইল করব, এই সোর্স ফাইলটাকে যখন কম্পাইল করব তখন হচ্ছে এই ক্লাস ফাইলটা জেনারেট হবে, ঠিক আছে। আর এই ক্লাস ফাইলটাকে পরবর্তীতে হচ্ছে আমি এক্সিকিউট করব, ঠিক আছে। সো 2 স্টেপ, একটা হচ্ছে কম্পাইলেশন, একটা হচ্ছে এক্সিকিউশন। এই দুইটা কমান্ড এখানে আছে, আমরা একটু পরেই সেটা দেখতেছি। সো এই যে কমান্ড লাইন ইনভোকেশন, সো যদিও আমরা ম্যাক্সিমাম বা এটা জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য, যদি কখনো আপনাদেরকে জানতে চাওয়া হয় যে তার আন্ডারলাইন কাজটা কিভাবে হয়, সেটার জন্য হচ্ছে এই জিনিসটা আজকের ক্লাসটা। কেননা এরপরে কমান্ড লাইনে আমরা হয়তো আর কখনোই কাজ করব না, ঠিক আছে, কারণ আমরা নেটবিনস বা আইডি ব্যবহার করব। বাট এটা আমাদের অবশ্যই জানা থাকা উচিত যে আন্ডারলাইন টেকনোলজিটা কি বা বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজটা হচ্ছে, ঠিক আছে। কোডটা যে আমার রান করতেছে, বিহাইন্ড দ্য সিন কি কি ঘটনাগুলো ঘটতেছে, ঠিক আছে। সো কিভাবে আমার কোডটা এক্সিকিউট করতেছে, সো এই জিনিসটা অবশ্যই আমাদেরকে জানা থাকতে হবে। সো এই জন্য হচ্ছে আজকের ক্লাসটা মূলত একদম সিম্পল একটা প্রোগ্রাম, যেটা হচ্ছে আমাদের কমান্ড লাইন দিয়ে আমরা কিভাবে এক্সিকিউট করতে পারি সেটা আমরা পরবর্তীতে দেখবো নেটবিনসে কিভাবে এক্সিকিউট করতে পারি। আমরা বিল্ড ওই বাটনে চাপ দেবো, বিল্ড হয়ে যাবে, এক্সিকিউশন বাটনে চাপ দেবো, এক্সিকিউশন হয়ে যাবে। বাট অ্যাকচুয়ালি সেখানে কাজটা কিভাবে হচ্ছে সেটা আমাদের জানা থাকতে হবে। সেই জিনিসটার জন্যই হচ্ছে আমাদের এই কোড, এই লেকচার স্লাইডগুলো, ঠিক আছে। সো বলা হচ্ছে কম্পাইলেশন এন্ড এক্সিকিউশন অফ জাভা ইন জেডিকে আর ডান ফ্রম এ কমান্ড লাইন, ঠিক আছে। যদিও কথাটা আমরা এখন আর করতে পারতেছি না, কারণ আমরা এখানে ব্যবহার করছি না। বাট যখন আমরা নেটবিনসে কাজ করতেছি, সে কিন্তু আন্ডারলাইং ভাবে হচ্ছে কমান্ড লাইনটা দিয়েই হচ্ছে প্রোগ্রামটাকে রান করে, ঠিক আছে। সো সেই কাজটা হচ্ছে আমরা দেখতেছি। সো মাইক্রোসফট সিস্টেম ও ডস শেল আমরা ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে আমরা সিএমডি বা কমান্ড প্রম্পট যেটা বলি। একই রকমভাবে ইউনিক্স বা লিনাক্স বেস সিস্টেমে আমরা যেটা বলি হচ্ছে টার্মিনাল, ঠিক আছে। দুইটা জিনিস আসলে সেম, দুইটা জায়গা থেকে হচ্ছে আমরা এই কাজটা করতে পারবো। ওকে, সো এখন একটা খুব সিম্পল প্রোগ্রাম, আমরা সবসময় যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করি হচ্ছে ওয়ার্ল্ডকে হ্যালো জানায়। সো এখানেও ঠিক সেম জিনিসটাই আছে, বাট আমরা আগে যে সমস্ত সি বা সি প্লাস প্লাস প্রোগ্রাম দেখে আসছি তার সাথে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এইখানে খুব বেশি জিনিসপত্র এখন বোঝার চেষ্টা করব না, ঠিক আছে। জাস্ট হচ্ছে জিনিসটা কি লেখা হয়েছে সেটার দিকে একটু খেয়াল করব, কি ফর্মে লেখা হয়েছে সেটাকে খেয়াল করব, কেননা পরবর্তীতে এই জিনিসগুলো আমরা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাব। ওকে, সো এটা কমেন্ট অলরেডি আমরা জানি, স্ল্যাশ অ্যাস্টেরিক অ্যাস্টেরিক স্ল্যাশের মধ্যে যেগুলো থাকে সেটা আমরা জানি, এটা কমেন্ট। সো এটা কখনই এক্সিকিউশনে আসে না, আমাদের মেইন কোড হচ্ছে এইটুকু। ওকে, সো এটা কমেন্ট। দেন এখানে যে অংশটা লেখা হয়েছে পাবলিক ক্লাস হ্যালো, ঠিক আছে। যেহেতু সি প্লাস প্লাস করে আসছি, সো আমরা মোটামুটি জিনিসগুলোর সাথে একটু পরিচিতি আছে, ঠিক আছে। কেননা পাবলিক কিওয়ার্ডটার সাথে আমাদের অলরেডি পরিচিতি হয়েছে, ক্লাস কিওয়ার্ডটার সাথেও আমাদের পরিচিতি হয়েছে, ঠিক আছে। আগে আমরা লিখতাম হচ্ছে যে কোনো একটা ক্লাস, মানে ক্লাস কিওয়ার্ড তারপরে ক্লাসের নাম। বাট এখন তার সাথে সাথে ওই যে অ্যাক্সেস মডিফায়ারটাকেও আমরা এখানে নিয়ে চলে আসছি ক্লাসের নামের আগে, ঠিক আছে। মানে আমার এই ক্লাসটা কি ধরনের অ্যাক্সেসিবিলিটি থাকবে, ঠিক আছে। যেহেতু আমরা জানি পাবলিক প্রাইভেট এগুলো হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার এনক্যাপসুলেশনের জন্য ব্যবহৃত হয়। সো এইখানে আমি তাহলে এটা নিয়েও অলরেডি আপনাদের সাথে ডিসকাস করতে পারি, যেহেতু আমি এই জিনিসগুলো আপনাদের সাথে ডিসকাস করেছি আগে। সো এটা পাবলিক, দ্যাট মিনস এটা যে কেউ এটাকে অ্যাক্সেস করতে পারবে, বা যে কেউ যাতে অ্যাক্সেস করতে পারে সেই জন্য এটাকে পাবলিক করা হয়েছে, ঠিক আছে। কেন সবাই যাতে অ্যাক্সেস করতে পারে এরকম একটা কথা বলা হচ্ছে এখানে, কেননা এখানে আমাদের মেইন ফাংশন আছে, ঠিক আছে। এই পরের লাইনটাই বা পরের ফাংশনটা খেয়াল করি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, ঠিক আছে। যেটা আমাদের সি প্লাস প্লাসের মধ্যে আমরা দেখছিলাম যে ইন্টিজার মেইন, এইভাবে হচ্ছে আমরা ফাংশনটা মেইন ফাংশনটা শুরু করতাম। বাট এখানে একটা বিশাল সিনট্যাক্স, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এবং তার ভিতরে আবার প্যারামিটারও আছে ব্র্যাকেটের ভিতরে, স্ট্রিং আর্গস, মানে হচ্ছে আর্গুমেন্ট একটা পাঠানো হচ্ছে, যেটা একদম সিতে খুব সম্ভবত দেখে আসছিলাম আমরা, যে একটা হচ্ছে আর্গ সি আর একটা হচ্ছে আর্গ ভি, ঠিক আছে। সো সিমিলার একটা জিনিস, এখানে কয়টা আর্গুমেন্ট যাচ্ছে মেইন ফাংশনের ভিতর দিয়ে সেটা হচ্ছে আর্গস এর মধ্যে আমরা পাবো, ঠিক আছে। সো যাই হোক, এটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা এটা এই সিনট্যাক্সটাই সবসময় ফলো করব, বা এটা দিয়ে হচ্ছে আমাদের মেইন ফাংশনটাকে লিখতে হবে। সো সেই জন্য হচ্ছে এইখানে এই জিনিসটা সিনট্যাক্সটা খেয়াল করা। সো এইটা হচ্ছে আমাদের মেইন ফাংশন।
সো বলা হচ্ছে অল জাভা প্রোগ্রামস মাস্ট হ্যাভ এ মেইন ফাংশন। ঠিক আছে, আমরা জাভা কেন সি প্লাস প্লাস বলি, সি বলি, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা প্রোগ্রাম করি না কেন, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বাদে আমরা যে সমস্ত প্রোগ্রামগুলো ল্যাঙ্গুয়েজগুলো দেখে আসছি সব জায়গায় আমাদের একটা মেইন ফাংশন থাকতে হয়, কেননা প্রোগ্রামের এক্সিকিউশনটা শুরু হয় হচ্ছে মেইন ফাংশন থেকে। ঠিক আছে, সো আমাদের ক্লাসটার নাম হচ্ছে হ্যালো ক্লাস। হ্যালো ক্লাসের মধ্যে আমার এই মুহূর্তে একটাই ফাংশন আছে, সেটা হচ্ছে মেইন ফাংশন। এবং মেইন ফাংশনের ভিতরে আমরা আবার একটা স্টেটমেন্ট লিখেছি। স্টেটমেন্টটা হচ্ছে কি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এরকম একটা বিশাল কিছু লেখার চেষ্টা করেছি। তার ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের স্ট্রিং আকারে, যেহেতু ইনভাইটেড বা কোটেশনের মধ্যে আছে হ্যালো ওয়ার্ল্ড, তার মানে এটা থেকে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা স্ট্রিং। ঠিক আছে, এবং এটাকে আসলে আমরা প্রিন্ট করতে চাচ্ছি। সো এখন একটু খেয়াল করি এখানে আসলে কি কি জিনিসগুলো আছে। ঠিক আছে, সো বলা হচ্ছে ব্রেসেস ইন্ডিকেট স্টার্ট অ্যান্ড এন্ড অফ মেইন। আই গেস এগুলো আমাদের সবার খুব পরিচিত। ঠিক আছে, সো মেইন ফাংশনের ব্লকটাকে আসলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এখানে হচ্ছে মেইন ফাংশনটা শুরু হয়েছে, শুরুর ব্র্যাকেট, এটা হচ্ছে শেষ। ঠিক আছে, এবং এইটা দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে একটা ব্লক। মেইন ফাংশনের ব্লক হচ্ছে এটুকুর মধ্যে সীমাবদ্ধ। তার মানে এইটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে ক্লাস শুরু, ক্লাসের ব্লকটা এখান থেকে শুরু, এইখানে এসে হচ্ছে ক্লাসটা শেষ হয়েছে। ওকে, সো এটা হচ্ছে ফাংশন টু প্রিন্ট দ্য স্ক্রিন। আমরা এর আগে সিতে ব্যবহার করেছি প্রিন্ট এফ, প্রিন্টিং এর কাজটা হতো। সিতে সি প্লাস প্লাস এসে ব্যবহার করেছি সি আউট, প্রিন্টিং এর কাজটা হতো। এখানে এসে ব্যবহার করতেছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, বা এখানে প্রিন্ট এলএন ব্যবহার করা হচ্ছে। সিস্টেম ডট আউট ডট প্রিন্টও ব্যবহার করতে পারতাম, লাস্টে এলএনটা যুক্ত করা হয়েছে নিউ লাইনের জন্য। এটা ইন ডিটেলস আমরা পরবর্তীতে আরও পাবো আশা করি। ঠিক আছে, জাস্ট এই মুহূর্তে জানানোর জন্য। সো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এই পুরো অংশটা ব্যবহৃত হচ্ছে আমাদের প্রিন্ট ফাংশনটার ফাংশনালিটিটা এখানে ইউজ করার জন্য। ঠিক আছে, আর স্যার ভিতরে জাভা হচ্ছে কি কেস সেনসিটিভ? জাভা কেস সেনসিটিভ। ওকে, এগুলো আসবে, এগুলো আরো সামনের দিনগুলোতে আরো আসবে, সব কোশ্চেন এগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ঠিক আছে, কেননা আমরা বলছিলাম যদিও আমরা অনেক কিছুকেই বলেছি খুব দ্রুত শেষ করে যাব, বাট এই যে ছোটখাটো যে সমস্ত কনফিউশন বা কোয়েশ্চেনগুলো আছে এগুলো যাতে আমাদের কোনো ধরনের কনফিউশন যাতে সৃষ্টি করতে না পারে সেগুলো আমরা মোটামুটি কভার করে যাব। ঠিক আছে, সো কোটেশনের মধ্যে হচ্ছে আমার অ্যাকচুয়ালি স্ট্রিং আকারে আছে কি প্রিন্ট করতে হবে। ওকে, সো যেমন হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আর লাস্টে সেমিকোলন দিয়ে এন্ড অফ স্টেটমেন্ট আগের মতোই। ওকে, সো এটা হচ্ছে আমাদের মোটামুটি প্রোগ্রামটা, প্রোগ্রামের স্ট্রাকচারটা। সো এখানে অনেক কিছু নিয়ে আসছি, মূলত এটা হচ্ছে আমার প্রোগ্রামটা। ঠিক আছে, 4 লাইনের কোড, পাবলিক ক্লাস হ্যালো, সেকেন্ড ব্র্যাকেটের শুরু, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, আবার সেকেন্ড ব্র্যাকেটের শুরু, তার ভিতরে একটা প্রিন্ট স্টেটমেন্ট, তারপরে দুইটা ক্লোজিং ব্র্যাকেট। সো এই হচ্ছে আমার 4 লাইনের প্রোগ্রামটা। এখন এই প্রোগ্রামটা নাম কি হবে, নামটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা এই জন্য বললাম যে মেইন ফাংশনটা যেখানে আছে, ঠিক আছে, যেই ক্লাসের মধ্যে মেইন ফাংশনটা আছে আমার প্রোগ্রামের নাম কিন্তু সেই নাম দিয়ে হতে হবে। তো সেই কথাটা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, কম্পাইল করতে আসছি আমরা। সো কম্পাইল করব, তার পরবর্তীতে এক্সিকিউট করব। সো তার আগে যে কথাটা আমি একটু আগে বললাম যে প্রোগ্রামের নামটা, ঠিক আছে, প্রোগ্রামের নামটা খুব ইম্পর্টেন্ট। যেই ক্লাসের মধ্যে আমার মেইন ফাংশনটা আছে আমার প্রোগ্রামের নামটা অবশ্যই সেই নাম অনুযায়ী হবে এবং কেস সেন্সিটিভ। ঠিক আছে, এটাও খেয়াল করব। ওকে, সো সেই অনুযায়ী তাহলে আমাদের প্রোগ্রামটার নাম কি হবে, হ্যালো ডট জাভা। ওকে, যেহেতু হচ্ছে হ্যালো ক্লাসটার মধ্যে হচ্ছে আমার মেইন ফাংশনটা আছে, সো ক্লাসটার নাম হবে হ্যালো ডট জাভা। এখন চলে আসি কম্পাইলেশন কিভাবে করব। ওকে, সো কম্পাইলেশন করার জন্য আমাদের জেডিকের জন্য কম্পাইলার আছে, বাট যে কম্পাইলারটার নাম হচ্ছে জাভা সি বা জাভা কম্পাইলার আর কি, সংক্ষেপে হচ্ছে জাভা সি। ওকে, সো আমার কম্পাইলারটাকে ইনভোক করতে হবে। কম্পাইল করার জন্য ইনভোকেশনের সিনট্যাক্সটা হচ্ছে জাভা সি দেন সোর্স ফাইল নেম। ওকে, সোর্স ফাইল নেম বলতে বোঝাচ্ছে সোর্স ফাইল উইথ এক্সটেনশন। ওকে, এক্সটেনশন সহ
আমার সোর্স ফাইলটার নাম লিখতে হবে। যেমন আমরা যে প্রোগ্রামটার কথা বলেছি, সো জাভা সি দেন hello ডট জাভা, এইভাবে হচ্ছে আমরা প্রোগ্রামটাকে কল করব বা কম্পাইল করব। সো কম্পাইল করলে আমার কি ঘটনা ঘটবে? কম্পাইল করলে কম্পাইলেশন শেষে সে হচ্ছে আমার জন্য একটা বাইট কোড তৈরি করবে বা হচ্ছে একটা ক্লাস ফাইল তৈরি করবে। ওকে, সো ক্লাস ফাইলটাকে আবার হচ্ছে আমাকে এখন এক্সিকিউট করতে হবে। ঠিক আছে, সো এক্সিকিউশনের জন্য আমার একটা ইন্টারপ্রেটার আছে, যেটা বললাম যে জাভা হচ্ছে 2 স্টেপে কম্পাইলেশন বা এক্সিকিউশনের কাজটা কমপ্লিট করে। একটা হচ্ছে কম্পাইলেশন, দেন হচ্ছে ক্লাস ফাইলটার এক্সিকিউশন। সো এই ক্লাস ফাইলটার এক্সিকিউশনের জন্য আমার এখানে একটা ইন্টারপ্রেটার আছে, সো সেটার নাম হচ্ছে জাভা, জাভা ইন্টারপ্রেটার। সরাসরি জাস্ট এটার নাম আমি দেব জাভা। ওকে, সো জাভা নামটা দিয়ে দেন হচ্ছে আবার ওই ক্লাস ফাইলটার নাম। বাট ইম্পর্টেন্ট ব্যাপার এখানে যেটা, এইখানে কিন্তু আমরা যেটা বলা হচ্ছে, যদি আমি এক্সটেনশন সহ যদি দেই তাহলে কিন্তু সেটা রং হবে। ঠিক আছে, মানে আমি এখানে এক্সটেনশনটা প্রোভাইড করব না, সে অটোমেটিক্যালি এক্সটেনশনটা নিয়ে নেবে, আমাকে এখানে আলাদাভাবে এক্সটেনশনটা প্রোভাইড করতে হবে না। সো এটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে সোর্স ফাইল যখন আমি কম্পাইল করতেছি তখন আমাকে কিন্তু এক্সটেনশনটা প্রোভাইড করতে হচ্ছে, বাট যখন আমি এক্সিকিউশন করতেছি ইন্টারপ্রেটারের সাপেক্ষে তখন কিন্তু আমাকে আর ক্লাস ফাইলটার এক্সটেনশনটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং এক্সটেনশনটা যদি দেই তাহলে সে রান করতে পারবে না। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে জাভা দেন হ্যালো। সো এখান থেকে যে কেউ কনফিউজড হয়ে যেতে পারে যে এটা দিয়ে তো হ্যালো তো আমার ক্লাসের সোর্স ফাইলটার নাম। সো যখন আমি সোর্স ফাইলটাকে কম্পাইল করতেছি সে ওই সেম নামে একটা ক্লাস ফাইল তৈরি করতেছে, এবং যখন হচ্ছে আমরা ইন্টারপ্রেটার দিয়ে এক্সিকিউশন করার চেষ্টা করতেছি সে আর সোর্স ফাইলটাকে কল করে না, সে তখন ক্লাস ফাইলটাকে কল করে। ওকে, সো এই জন্য এই দুইটা সিনট্যাক্স, একটা হচ্ছে জাভা সি দেন সোর্স ফাইলের নাম দেন জাভা ক্লাস ফাইলের নাম, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের কম্পাইলেশন অ্যান্ড এক্সিকিউশন, এই 2 স্টেপে আমার কাজটা কমপ্লিট করতে হবে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের ক্লাস, যদিও এরপরে আমি কিছু বেসিক জিনিসপত্র রেখেছি, কেননা প্রথমবার যখন কম্পাইল করতে যাব হয়তো একটা ছোট্ট একটা প্রবলেমে পড়তে পারি। সো সেই প্রবলেমটা যদি পড়েই তাহলে কি সলিউশন বা কিভাবে সেই কাজটা করব সেটার জন্য মূলত হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, সো এইটা হচ্ছে মূলত জাভা যখন আমরা ইনস্টল করি জেডিকেটা কোথায় ইনস্টল হয়, বা আমরা এই যে জাভা সি এর কথা যে বলতেছি এটা আসলে কোথায় থাকে। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট এখানে দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে, সো জাভা যখন আমরা ইনস্টল করতেছি সো প্রোগ্রাম ফাইলসের ভিতরে জাভা এবং তার ভিতরে হচ্ছে জেডিকে। ঠিক আছে, সো জেডিকে এর ভিতরে হচ্ছে একটা বাইনারি ফোল্ডার থাকে যেটাকে আমরা বিন বলি। ঠিক আছে, সো সেই বিনের মধ্যে হচ্ছে সকল এক্সিকিউটেবল ফাইলগুলো আছে যেগুলো দিয়ে হচ্ছে জাভা বিভিন্ন ধরনের এক্সিকিউশনের কাজগুলো করে। এটা যে কেউ এক্সপ্লোর করতে পারি যে আসলে কি কি আছে। ঠিক আছে, সো এখানে অনেক ধরনের ইয়ে আছে, জেআরই থেকে শুরু করে অ্যাপলেট ভিউয়ার থেকে শুরু করে যে জাভা সি জাভা এই সমস্ত কিছু হচ্ছে এই বিন ফোল্ডারটার ভিতরে অ্যাভেলেবেল। ঠিক আছে, সো এটা দিয়ে হচ্ছে আমরা যখন কম্পাইল করি, সো এখানে যে জিনিসটা অ্যাকচুয়ালি আমি ডিসকাস করতে চাচ্ছি যে প্রবলেম অন কম্পাইলেশন। ঠিক আছে, এটা সকল ক্ষেত্রে হবে না, কোনো কোনো ক্ষেত্রে আমি একটু দেখানোর চেষ্টা করি, আগে কম্পাইল করার চেষ্টা করি, তারপরে হচ্ছে অ্যাকচুয়ালি যদি এই প্রবলেমটা ডিসকাস করি তাহলে হয়তো আরো সুবিধা হবে। ওকে, সো আমি জাস্ট হচ্ছে কমন প্রম্পটটা, আচ্ছা স্ক্রিনটা শেয়ার করি। সো কমান্ড প্রম্পট বলতে কি বুঝি, এই যে কমান্ড প্রম্পট উইন্ডোটা। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার উইন্ডো। সো আমার কাজের সুবিধার জন্য আমি অলরেডি হচ্ছে একটা সি প্রোগ্রাম, মানে যেটা এতক্ষণ পর্যন্ত ডিসকাস করেছি, সরি ডকুমেন্টস মনে রেখেছি, সো হ্যালো ডট জাভা। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত যে ক্লাসটা ডিসকাস করছি সেটাই এখানে জাস্ট লিখে রেখেছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে, নোটপ্যাডের স্ক্রিনটা? জি স্যার। ওকে, সো আশা করি এটা দেখা যাচ্ছে, কারো কোনো অসুবিধা হচ্ছে না। এটা জুম টুম করা যাচ্ছে না, যাই হোক। সো এটা হচ্ছে আমার প্রোগ্রামটা যেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করবে, আমি জাস্ট হচ্ছে ইয়েটা থেকে কপি করে নিয়ে আসছি, আর কিছুই করিনি। সো এইটাকে হচ্ছে আমি এখন কমান্ড প্রম্পট থেকে অ্যাকচুয়ালি রান করতে চাচ্ছি। সো এই কমান্ড প্রম্পটের ইয়েগুলোর সাথে একটু পরিচিত হতে হবে। ঠিক আছে, যেমন সিডি দিয়ে হচ্ছে আমরা ডিরেক্টরি চেঞ্জ করি,
সিডি দিয়ে আমার এটা আছে হচ্ছে ডকুমেন্টস ফোল্ডারের মধ্যে। সো আমি ডকুমেন্টস ফোল্ডারে চলে যেতে চাই। আচ্ছা, সো এটা ডকুমেন্টস ফোল্ডারে চলে গিয়েছে। যাই হোক, এইটা এখানকার ইম্পর্টেন্ট বিষয় না। আমাদের এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে জাভা সি। ঠিক আছে, সো জাভা সি। স্যার সিডি দিয়ে কি করলেন? সিডি দিয়ে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে আমি অ্যাকচুয়ালি সজীব সাহা এই নামক একটা ফোল্ডারের মধ্যে ছিলাম, সেখান থেকে আমি আমার ডিরেক্টরিটা চেঞ্জ করেছি ডকুমেন্ট। আমি আবার আসি সিডি, আমি আগে যেখানে ছিলাম এখানে দিয়ে একটা কমান্ড, যদিও এগুলো আপনাদের এই মুহূর্তে কোনো কাজে লাগবে না, হয়তো অপারেটিং সিস্টেমে কাজে লাগতে পারে। সো ডিআইআর দিয়ে হচ্ছে আমার এই ফোল্ডারটার মধ্যে কি কি আছে এটা আমি দেখতে পারি সজীব শাহ ফোল্ডারটার ভিতরে। ঠিক আছে, যে ফেভারিটস ট্যাপরিটস এগুলো হচ্ছে এই ফোল্ডারটার ভিতরে এখানে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এইখান থেকে হচ্ছে আমি চলে যেতে চেয়েছিলাম সিডি দিয়ে ডকুমেন্টস ফোল্ডারটার মধ্যে চলে যেতে চেয়েছিলাম। সো আমি এখন ডকুমেন্টস ফোল্ডারটার মধ্যে চলে আসছি। এখানে যদি ডিরেক্টরিগুলো কি কি আছে একটু যদি দেখার চেষ্টা করি, তাহলে দেখবেন আমার এখানে যে সমস্ত ফাইলস ফোল্ডার্সগুলো আছে এগুলি আসলে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, সো এখানে মূলত হচ্ছে কমান্ড প্রম্পট দিয়ে আসলে আমরা কি করি, এখন হচ্ছে আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস চলে আসছে। আগে তো সব কিছুই ছিল টেক্সট বেসড। ঠিক আছে, কমান্ড দিয়ে দিয়ে। ঠিক আছে, সো এটা হচ্ছে সেই কমান্ড প্রম্পট যেটা হচ্ছে এমএস ডস যেটাকে বলে, মাইক্রোসফট ডস অপারেটিং সিস্টেম যেটা ছিল। ঠিক আছে, ডিস্ক অপারেটিং সিস্টেম। সো সেখানে সবকিছু এরকম টেক্সট বেস কমান্ডের মাধ্যমে হচ্ছে কাজ করতে হতো। ওকে, সো এটা এখনো লিমিটেড ভার্সন আকারে এখনো উইন্ডোজের মধ্যে দিয়ে দেয়, বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়। সো যেমন এইখানে হচ্ছে আমাদের এই যে রেক্টাঙ্গেল ডট সি, ক্যালকুলেটর ডট সি, এই টাইপের সমস্ত এই অরিজিন ল্যাব ফোল্ডার এগুলো সব কিছু হচ্ছে এখানে অ্যাভেলেবেল। ঠিক আছে, ট্রায়াঙ্গেল ডট সিপিপি এই জিনিসগুলো, টেস্ট ডট সিপিপি, সো এইগুলোই আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো আমার এইখানে ইম্পর্টেন্টলি যেটা যা দেখা দরকার সেটা হচ্ছে হ্যালো ডট জাভা। আচ্ছা, আমি একটু আগে এটা রান করেছিলাম, হ্যালো ডট ক্লাসটাকে ফেলে দিই। হ্যালো ডট জাভাটাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, যে হ্যালো ডট ক্লাস, হ্যালো ডট জাভা সবই আছে। ওকে, সো আমি এখন এটাকে কম্পাইল করব জাভা সি কম্পাইলেশনের জন্য এন হ্যালো ডট জাভা। ঠিক আছে, জাস্ট ট্যাব দেওয়ার সাথে সাথে আমার পুরো ইয়েটা চলে আসছে। সো একই সাথে এইখানটা একটু খেয়াল করব, আমি যখন এটাকে এক্সিকিউট করব, ঠিক আছে, সো আমি এন্টার দিলাম। সো এইখানে একটা ফাইল অ্যাড হওয়ার কথা, আমি এটাকে একটু রিফ্রেশ করি, যে হ্যালো ডট ক্লাস এই ফাইলটা অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে, এবং এক্সটেনশনটা দেখেন ক্লাস ফাইল। ঠিক আছে, ওকে, সো এখানে কোনো ধরনের এরর বা কোনো কিছু নাই। এরর বা কোনো কিছু নাই তার কারণ হচ্ছে আমার এখানে জাভাটাকে আমি ঠিকমতো ইনস্টল করে নিয়েছি, জেডিকেটাকে। কারণ আমারও প্রথমে একটা এরর অ্যাকচুয়ালি দেখিয়েছিল এবং তারপর আমি সেটা সলিউশনটা করি। সো সেই সলিউশনটা একটু পরে আমি ডিসকাস করতেছি কি প্রবলেম আর সলিউশনটা কিভাবে করব। বাট ইম্পর্টেন্টলি আমি হচ্ছে এখন এটাকে রান করব। সো আমার ক্লাস ফাইলটা তৈরি হয়ে গেছে, এখন হচ্ছে আমার কমান্ডটা হচ্ছে জাভা দেন হচ্ছে হ্যালো। সো এখানে খেয়াল করেন আমি ট্যাব যখন দিয়েছি তখন কিন্তু ক্লাস ফাইলটাকেও সে কিন্তু অ্যাকচুয়ালি ইয়ে করার চেষ্টা করতেছে। সো আমি এইটাকে অ্যাকচুয়ালি ফেলে দেব। সো হ্যালো এটাকে হচ্ছে আমি এক্সিকিউশন করব। সো তার সাথে সাথে হচ্ছে আমার প্রোগ্রামটা রান করেছে, কমান্ড প্রম্পটে আউটপুটটাও কনসোলের মধ্যে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এখন একটু খেয়াল করেন এইটাকে যখন আমি কম্পাইল করলাম, এরপরে আমি যদি হ্যালো ডট ক্লাস এইটাকে যদি এক্সিকিউশন করার চেষ্টা করি, সাথে সাথে দেখেন আমাকে হচ্ছে একটা এরর দেওয়ার চেষ্টা করতেছে। ঠিক আছে, সো ক্লাস ফাইলটাকে আমরা সরি জাভা দিয়ে যদি এক্সিকিউশন করার চেষ্টা করি, জাভা সি দিয়ে না, সেক্ষেত্রেও কিন্তু দেখেন এরর। ঠিক আছে, সে তখনও কিন্তু এটাকে লোড করতে পারে না। সো ক্লাস ফাইলটাকে যখন আমরা এক্সিকিউশন করব অবশ্যই ডট ক্লাস এক্সটেনশনটাকে ফেলে দেব। সো এইটা হচ্ছে মূলত কমান্ড প্রম্পট দিয়ে যদি আমি প্রোগ্রামটাকে যদি রান করি, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য, যদিও আমরা কখনোই আর হয়তো এই কমান্ড প্রম্পটে ব্যাক করব না, বাট জাভা কম্পাইলার কিভাবে কাজ করে, ঠিক আছে, বা জাভা প্রোগ্রাম যখন আমরা এক্সিকিউশন করি আন্ডারলাইং
কি কি ঘটনাগুলো সেখানে ঘটে, ক্লাস ফাইলটা কিভাবে তৈরি হয়, প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউশন হয়, এই জিনিস অবশ্যই আমাদের জানা থাকতে হবে। ঠিক আছে, সো এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভাইভাতে, ইভেন আপনাদের কোর্স ভাইভাতেও আপনাদের এগুলাকে জিজ্ঞাসা করতে পারে। ওকে, এই জন্য দেখাইলে ভালো হতো। কোনটা? স্যার প্রোগ্রামটা স্যার রান করলেন, প্রোগ্রাম রান করলাম কিভাবে? হ্যাঁ স্যার এটাই, এটাই তো এতক্ষণ করলাম, প্রথমে জাভা সি দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি এই যে প্রোগ্রামটা, ঠিক আছে, সো এটার ভিতরে হচ্ছে আমি আরেকটা ক্লাস লিখছিলাম, সেটা কি ছিল? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গস, এরকম একটা জিনিস ছিল। তার ভিতরে আমরা আরেকটা কাজ করলাম কি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এরকম একটা কাজ আমরা করার চেষ্টা করতেছি, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো এই ছিল হচ্ছে মূলত আমার প্রোগ্রামটা। ওকে, আমি এটাকে সেভ করলাম হ্যালো ডট জাভা নাম দিয়ে, ডাবল এল ও। ওকে, আচ্ছা অন্য একটা নামই দিয়ে দিই, এখানে ভুল হয়েছে, সেই ভুলটাকেই রান করি, তাহলে হয়তো সবকিছু আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সো এটা হচ্ছে আমার সোর্স কোড। এখন আমি এটাকে রান করতে চাই, আমি চলে গেলাম কমান্ড প্রম্পটে। আচ্ছা প্রোগ্রামটা একটু ভুল করে ফেলেছি, যেহেতু অলরেডি এটা হ্যালো ডট জাভার মধ্যে সেভ করেছি, তাহলে অ্যাকচুয়ালি এটার নামটা চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, সো হ্যালো ডট জাভা নামে রাখলাম। যাই হোক, যেহেতু আমার কোড চেঞ্জ হয়ে গিয়েছে, ওকে, সো আমি জাস্ট হচ্ছে একটু চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করলাম। আজকে এখানে বেশি কিছু লেখার চেষ্টা করতেছি না, যাতে করে আমাদের এখানে বুঝতে যেতে অসুবিধা যাতে না হয়। ওকে, সো আমার এই প্রোগ্রামটা আছে আগের জায়গায় আছে, সো সিডি, সো কম্পাইল করার জন্য প্রথম কাজটা জাভা সি। ঠিক আছে, দেখুন এখানে অনেকগুলো, আমি যদি ট্যাব দিই আমার সকল ফাইলের নাম এখানে দেখাবে। আমি রান এক্সিকিউট করতে চাচ্ছি হ্যালো ডট জাভা। ওকে, সো এটা কিন্তু কম্পাইলেশনের কাজটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আমাকে যদি কোনো এরর যদি থাকতো, আচ্ছা এখানে ছোটখাটো একটা এরর দেওয়ার চেষ্টা করি। ওকে, আমি বানানটা ইচ্ছা করে ভুল করলাম, এখন আবার কম্পাইল করার চেষ্টা করি। সাথে সাথে আমার দেখেন এখানে এরর চলে আসছে, সেটা হচ্ছে কি এরর ক্লাস ইন্টারফেস অর ইনাম এক্সপেক্টেড। ঠিক আছে, সো সে একটা ক্লাস এক্সপেক্ট করতেছে, যেখানে হচ্ছে আমাকে দেখাচ্ছে এই যে পাবলিক, এখানে বানানটা ভুল, ওয়ান এরর। সো আই গেস এখন ক্লিয়ার যে আমরা যে প্রোগ্রামটা যে রান করতেছিলাম এটা সাকসেসফুলি রান করতেছিল, কেননা কোনো এরর ছিল না। ওকে, সো এখন আমি এররটাকে ফিক্স করলাম, আবার হচ্ছে কম্পাইল করার চেষ্টা করতেছি। এখন উইদাউট এনি এরর আমার প্রোগ্রামটা রান করেছে। এখন হচ্ছে এটাকে আমি এক্সিকিউট করব। এক্সিকিউট করার জন্য কমান্ডটা হচ্ছে জাভা, তারপরে হচ্ছে একই রকমভাবে আমার কাছে একে একে এগুলো আসতেছে, আমি হচ্ছে হ্যালো ডট ক্লাস এক্সটেনশনটা ফেলে দিলাম, জাভা হ্যালো। সো এটা দিয়ে যখন আমি প্রোগ্রামটাকে এক্সিকিউট করলাম, দিস ইজ এ স্যাম্পল প্রোগ্রাম, আমি যেটা অ্যাকচুয়ালি এইখানে স্ট্রিং আকারে দিয়েছি, কেননা এই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এই ফাংশনটার কাজ হচ্ছে প্রিন্ট করা। ঠিক আছে, তার ভিতরে আর্গুমেন্ট আকারে স্ট্রিং আকারে আমি যা কিছু দিচ্ছি সে ওটাকে প্রিন্ট করবে বা প্রিন্ট করতেছে এই কারণেই। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে আমার এখানে এটা প্রিন্ট করলো। ওকে, সো এইটা হচ্ছে খুব সিম্পল প্রসিডিওর কমান্ড লাইন ইন্টারফেস থেকে আমি যদি জাভা প্রোগ্রামকে যদি রান করতে চাই। সো একটা হচ্ছে জাভা সি কমান্ড আর একটা হচ্ছে জাভা কমান্ড। আর কি কারো কোনো কনফিউশন আছে এইটুকুর মধ্যে? সো আই গেস নট।
সো এখন চলে আসি যেটা বলতেছিলাম যে যদি ছোটখাটো একটা প্রবলেম হয় বা যে ধরনের প্রবলেমটা আমরা ফেস করতে পারি, ঠিক আছে, কমন লাইনের মধ্যে যখনই হচ্ছে জাভা সি hello ডট জাভা যখনই দেব তখনই দেখা যেতে পারে যে একটা এরর সে জেনারেট করতে পারে। এররটা হচ্ছে এরকম, জাভা সি ইজ নট রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড। ঠিক আছে, এই টাইপের একটা এরর আমাকে দিতে পারে। সো এই প্রবলেমটা মূলত হচ্ছে আমার জাভা ইনস্টলেশন হয়েছে কিন্তু সে ক্লাস পাথটা খুঁজে পাই নাই, জেডিকেটা কোথায় আছে সেই ক্লাস পাথটা এখানে সঠিকভাবে দেওয়া হয় নাই, যার জন্য সে জেডিকেটাকে খুঁজে পাচ্ছে না, এই জন্য প্রোগ্রামটাকে রান করতে পারছে না। ঠিক আছে, সো এইটার জন্য আমাকে যেটা করতে হবে যে জেডিকেটা কোথায় আছে সেটা আমার প্রোগ্রাম মানে অপারেটিং সিস্টেমকে বলে দিতে হবে, সো দ্যাট আমি যখনই জাভা সি যখনই ব্যবহার করব সাথে সাথে সেখানে যেন জেডিকেটাকে কল করে জাভার কম্পাইলারটাকে যাতে খুঁজে পায় এবং সেটা দিয়ে যাতে প্রোগ্রামটাকে রান করতে পারে। সো এইটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হয়, ঠিক আছে, যেমন হচ্ছে 2 স্টেপে হচ্ছে আমাদের এই কাজটা করতে হবে। পাথ এনভায়রনমেন্ট ভেরিয়েবলটাকে হচ্ছে আমার সেট করতে হবে মূলত। সো এখন কম বেশি সবাই হচ্ছে উইন্ডোজ 8 বা উইন্ডোজ 10 ব্যবহার করতেছে। সো উইন্ডোজ 8 বা উইন্ডোজ 10 এর ইন্টারফেস প্রায় সেম। সো আশা করি যে জায়গাগুলোর কথা বলা হচ্ছে সেগুলো খুঁজে পেতে কোনো সমস্যা হবে না। সো আমার এই মেশিনে বর্তমানে উইন্ডোজ 8 রান করতেছে, সেটা সাপেক্ষে হচ্ছে আমি স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে এটা দেওয়ার চেষ্টা করছি। সো আমরা চলে যাব হচ্ছে অ্যাডভান্স সিস্টেম সেটিংস। ওকে, মাই কম্পিউটার প্রপার্টিস থেকে অ্যাডভান্স সিস্টেম সেটিংসে চলে যাব। দেন সেখান থেকে এই যে অ্যাডভান্স ট্যাবটাতে যখন আমরা যাব, বা এটা অটোমেটিক্যালি অ্যাডভান্স ট্যাবের মধ্যেই থাকবে, যখন আমরা অ্যাডভান্স সিস্টেম সেটিংসে ক্লিক করব সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস। এবং আমি যদি ভুল না করে থাকি কোনো ক্ষেত্রে আমাদের কোড ব্লকসের মধ্যেও খুব সম্ভবত এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট করা লাগতো বা ক্লাস পার্টটা সেট করা লাগতো। ঠিক আছে, যদি মানে ক্লাস পার্টটা যদি খুঁজে না পায় সেক্ষেত্রে এই কাজটা করা লাগে, বাট সব ক্ষেত্রে লাগতো না বা লাগে না, কোনো ক্ষেত্রে প্রয়োজন হয়। ওকে, যাই হোক, সো এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা হচ্ছে আমাদেরকে এখান থেকে সিলেক্ট করব। আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলস যেই বাটনটা আছে সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করে, ঠিক আছে, এইখানে এই নিউ, আচ্ছা এইখানে ইয়েগুলা, ওকে, সো এই নিউ বাটনটাতে ক্লিক করব আমরা, যেখান থেকে হচ্ছে নতুন একটা পাথ আমরা ক্রিয়েট করতে পারবো। নিউতে যখন ক্লিক করব তখনই হচ্ছে আমার কাছে এরকম একটা উইন্ডো চলে আসবে, নিউ ইউজার ভেরিয়েবল। সো এখানে আমাদের ভেরিয়েবলটার নাম হবে হচ্ছে পাথ, আর ভ্যালুটা আমরা দেব হচ্ছে কোথা থেকে পাবো সেটা খুঁজে বের করে নিয়ে আসতে হবে যে আমার জেডিকে এটা কোথায় ইনস্টল হয়েছে। সো নর্মালি এটা ইনস্টল হবে হচ্ছে সি থেকে প্রোগ্রাম ফাইলস। এখন প্রোগ্রাম ফাইলসের ভিতরে জাভা নামক একটা ফোল্ডার তৈরি করবে যদি জাভা যদি আমি ইনস্টল করি, মানে জেডিকে যদি ইনস্টল করি, নর্মালি সেটা ইনস্টল হবে হচ্ছে প্রোগ্রাম ফাইলসের ভিতরে। তার মানে হচ্ছে এটা পরবর্তীগুলো আমাকে আর খুঁজে পেতে কষ্ট করা লাগবে না, জাভা তারপরে জেডিকে এর একটা ফোল্ডার আমি পাবো। ঠিক আছে, কারণ জেডিকে আর জেআর দুইটা ফোল্ডার থাকবে। সো আমরা এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে জেডিকে। সো জেডিকে যে ফোল্ডারটা আছে দেন বিন। সো এইটা হচ্ছে আমার অ্যাড্রেস বার থেকে এই পাথটুকু কপি করে নিয়ে এসে এখানে বসায় দিতে হবে। ওকে, দেন আমি ওকে করে ফেলবো, আমার পাথটা সেট হয়ে যাবে এবং আমরা পরবর্তীতে এই সিস্টেম ভেরিয়েবলস এর মধ্যে এই পাথটাকে তখন এই যে এখানে তখন দেখতে পাবো। ওকে, এই পার্টটা তখন এখানে সেট হয়ে যাবে, তখন আমি যদি জাভা প্রোগ্রামটা রান করতে যাই জাভা সি কমান্ডটা, তখন আশা করি আর কোনো ধরনের প্রবলেম করবে না। সো সবাই আজকে বাসায় হচ্ছে নেটবিনস ইনস্টল করবেন, বা অনেকে হয়তো নেটবিনস ইনস্টলও করে ফেলছেন, বাট কমান্ড লাইন থেকে একবার প্রোগ্রামটাকে ইনস্টল রান করার চেষ্টা করব। যদি কোনো প্রবলেম ফেস করি তাহলে হচ্ছে এইভাবে প্রবলেমটা সলিউশন করব। সো এই হচ্ছে মোটামুটি আমাদের লেকচার 1। আমি এখন হচ্ছে নেটবিনসে সেম প্রবলেমটাই হচ্ছে দেখাবো একবার। ঠিক আছে, এই পর্যায়ে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এটা একটা হোমওয়ার্কের মতো দেয়া আছে, ঠিক আছে, যেটা আমাদের সি প্লাস প্লাসে যেহেতু আমরা কাজগুলো করে আসছি, একটা স্যাম্পল প্রোগ্রামও অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, তো এই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এটাকে ব্যবহার করে হচ্ছে এই জিনিসগুলোকে আপনি প্রিন্ট করতে পারেন কিনা এটা একটু বাসায় ট্রাই করব জাস্ট। ওকে, সো ইটস কাইন্ড অফ এক্সাম্পল হোমওয়ার্ক।
স্যার এটা কি অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করা যাবে নেটবিন? নেটবিনস কি অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যাবে? আই গেস নট, কেননা এইটা বেশ বড় সাইজের, 700-800 মেগাবাইট জায়গা লাগবে। সো এত বড় একটা সফটওয়্যার মনে হয় অ্যান্ড্রয়েডে ইনস্টল করাটা ওয়াইজ হবে না, বা অ্যান্ড্রয়েডে মনে হয় ইনস্টল করা যায় না। আমি কখনো ট্রাই করে দেখি নাই, বা এই জিনিসটা আমি এক্সপ্লোর করে দেখি নাই, বাট এক্সপ্লোর করে দেখতে পারেন। ওকে, আমি সাজেস্ট করব কারো যদি ইন্টারেস্ট থাকে এক্সপ্লোর করে দেখতে পারেন নেটবিনসটা ইনস্টল করা যায় কিনা। সো আই গেস যে কারণে আপনি এটা জিজ্ঞাসা করা যে হয়তো মোবাইলে যদি আমি প্রোগ্রামগুলো যদি লিখতে পারি নাকি। জি স্যার। তো এইটা সেক্ষেত্রে কোনো অনলাইন কম্পাইলারের হেল্প নিতে হবে আপনাকে। নেটবিনস মনে হয় ইনস্টল করা যাবে না। যাই হোক, আমি এইভাবে বলছি না, একটু খুঁজে দেখবো আর কি। ঠিক আছে, খুঁজে দেখে যদি অন্য কোনো অল্টারনেটিভ সলিউশন যদি থাকে তাহলে সেটা ব্যবহার করব। সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। নেটবিনস নেটবিনস যখন আমরা ওপেন করব তখন হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাওয়া যাবে। ওকে, সো সেখান থেকে নতুন প্রজেক্ট বা নতুন প্রোগ্রাম আমি কিভাবে লিখব। সো এখানে প্রথম কথা হচ্ছে আমরা ওই সি এর মতো নতুন ফাইল তৈরি করব না। ঠিক আছে, আমরা নতুন প্রজেক্ট ওপেন করব। ঠিক আছে, কেননা আমাদের এখানে একসাথে একাধিক ক্লাস থাকতে পারে, একাধিক ফাইল নিয়ে আমাদের একটা প্রোগ্রামের মধ্যে কাজ করা লাগতে পারে। সো এই জন্য আমরা হচ্ছে ব্যবহার করব হচ্ছে প্রজেক্ট ইনস্টেড অফ সিঙ্গেল ফাইল। আচ্ছা, সো নতুন আমরা একটা প্রজেক্ট ওপেন করব। নতুন প্রজেক্ট যখনই ওপেন করতে যাব তখনই হচ্ছে আমাদের কাছে এরকম কিছু অপশনস চলে আসবে, এগুলো একটু খেয়াল করে রাখবো। ঠিক আছে, সো এই মুহূর্তে আমরা যে ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে চাচ্ছি, সো জাভা অ্যাপ্লিকেশন, এছাড়াও জাভা এফএক্স হতে পারে। ঠিক আছে, যেটার মধ্যে হচ্ছে আরো কিছু ফিচার্স আছে। সো জাভা সিলেক্ট করতে পারি অথবা জাভা এফএক্স সিলেক্ট করতে পারি, বাট এই মুহূর্তে আমি স্টিক থাকতে চাচ্ছি হচ্ছে জাভাতে। সো ক্যাটাগরি হচ্ছে জাভা, প্রজেক্ট হচ্ছে জাভা অ্যাপ্লিকেশন। ওকে, সো এটা একটু খেয়াল রাখবো, জাভা অ্যাপ্লিকেশন। দেন নেক্সট, তারপর হচ্ছে এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট যে আমার প্রজেক্টের নামটা কি হবে। ঠিক আছে, আমি প্রজেক্টের নামটা দিলাম ফর এক্সাম্পল স্যাম্পল, বা স্যাম্পল আমি দিলাম হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম। এবং এই নামকরণের ক্ষেত্রে যে জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, সবসময় আমি যেটা বলি, যেহেতু আমি প্রোগ্রামিং এর কাজ করতেছি, যে কোনো ধরনের নামকরণ, ঠিক আছে, স্পেস ব্যবহার করব না। ঠিক আছে, স্পেস ব্যবহার না করে আমি দুইটা কেসের কথা বলেছিলাম, একটা হচ্ছে স্নেক কেস আর একটা হচ্ছে ক্যামেল কেস। দুইটা যে কোনোটাই ব্যবহার করতে পারি। তার মানে হচ্ছে আমি আইদার আন্ডারস্কোর দিয়ে একাধিক শব্দকে যুক্ত করব, অথবা প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটাকে ক্যাপিটালাইজ করে একাধিক শব্দ আমি যদি ব্যবহার করতে চাই ব্যবহার করব। যেমন আমি হচ্ছে এখানে ক্যামেল কেসটা ব্যবহার করব, ফার্স্ট পিটা, প্রোগ্রামের পিটা আবার বড় হাতের করে দিলাম, ফার্স্ট প্রোগ্রাম। ওকে, অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে এই ফার্স্টের অ্যাপটাকে লোকজন ছোট হাতের ব্যবহার করে, এটা করতে পারেন, সেটা কোনো সমস্যা নাই। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে একটা জিনিস আছে যে ক্রিয়েট মেইন ক্লাস, এরকম একটা চেক বক্স আছে। ঠিক আছে, এই চেক বক্সটা যদি উঠিয়ে দিই তাহলে সে কোনো ধরনের মেইন ফাংশন আপনার জন্য তৈরি করবে না। আর এইটাকে যদি টিক চিহ্ন যদি দিয়ে দিই তাহলে সে আপনার জন্য একটা মেইন ক্লাস তৈরি করে দেবে, যেখানে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি কিছুই করা লাগবে না, মেইন ফাংশনটার মধ্যে গিয়ে আপনি শুধুমাত্র আপনার কাজটা করবেন। সো এইটা দিয়ে ফিনিশ করি, দেখি কি আমার জন্য তৈরি হয়। সো এখানে খেয়াল করে দেখেন, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এটা ফন্ট টন বাড়াইতে হবে, ফন্টটা অনেক ছোট হয়ে আছে, যদি এটা খুব সম্ভবত হচ্ছে টুলস বা অন্য কোনো একটা জায়গায়। যাই হোক, এই মুহূর্তে এইটা নিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না আমি। সো এখানে কি কি ঘটনা ঘটেছে আগে সেখানে খেয়াল করি আমরা। ঠিক আছে, ফন্ট সাইজ টেস্ট নিয়ে পরে মাথা ঘামাবো। সো এইখানে একটা জিনিস আসছে প্যাকেজ, ফার্স্ট প্রোগ্রাম। প্যাকেজ কি জিনিস পরে জানবো। ঠিক আছে, তারপরে হচ্ছে পাবলিক ক্লাস ফার্স্ট প্রোগ্রাম। ওকে, আমরা একটু আগে যেরকম দেখছিলাম পাবলিক ক্লাস হ্যালো। আচ্ছা, সো এরকমভাবে পাবলিক ক্লাস ফার্স্ট প্রোগ্রাম, এইরকম একটা সে
নাম তৈরি করে নিয়েছে এবং তার ভিতরে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গস এই ফাংশনটা বা মেইন ফাংশনটা সে আমাকে দিয়ে দিয়েছে। মানে মেইন ফাংশন যেইখানে আছে সেরকম একটা মেইন ফাংশন তৈরি করছে, আর মেইন ফাংশনটা যেখানে আছে তার জন্য একটা ক্লাস আমাকে তৈরি করে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর সেটা কোন একটা প্যাকেজের অন্তর্ভুক্ত সেরকম একটা প্যাকেজ নাম দিয়ে আমার এই পুরো প্রোগ্রামটা একটা প্যাকেজের আওতাভুক্ত করে দিয়েছে। সো প্যাকেজ কি জিনিস সেটা আমি এখন এটা ডিটেলসে যাচ্ছি না, জাস্ট জেনে রাখবো যে ডিফল্ট আমাকে যে প্যাকেজের মধ্যে প্রোগ্রামটা তৈরি করতে দিচ্ছে সেই প্যাকেজের মধ্যে আমি কাজটা করব। ওকে, সো এইখানে হচ্ছে আমি এখন কিছু লেখার চেষ্টা করব। সো স্ল্যাশ দিয়ে ডাবল স্ল্যাশ দিয়ে কমেন্ট, সো এইটা নিয়ে কোনো ইয়ে নাই, SYSTEM, ঠিক আছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এরকম একটা জিনিস ছিল। বাট ইন্টারেস্টিং যেহেতু আমি নেটবিনস ব্যবহার করতেছি, আমি এখন কিছু নেটবিনসে হেল্প নেব। সেটা হচ্ছে কি সিস্টেম ডট, ঠিক আছে, ডট দেওয়ার সাথে সাথেই দেখেন আমাকে অনেকগুলো সাজেশন সে দেওয়ার চেষ্টা করতেছে। সো সিস্টেম ডট ও যদি আমি দেই, দেখেন আউট অলরেডি সে আমাকে দেখাচ্ছে আউট। আবার যদি ডট দেই, কারণ আমি জানি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট বা প্রিন্ট এলএন এরকম একটা জিনিস আমার লাগবে। সো আমি যদি প্রিন্ট এভাবে যদি যাই, খেয়াল করে দেখেন প্রিন্টের জন্য কতগুলো ফাংশন আছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের পারপাসে আমি প্রিন্টকে ব্যবহার করতে পারি। সো আমি ব্যবহার করব হচ্ছে প্রিন্ট এলএন। ওকে, বাট তার ভিতরে হচ্ছে আমার কোটেশন দিয়ে আমি কিছু লিখতে চাই, সেটা কি এরকম একটা জিনিস আমি কিছু একটা লেখার চেষ্টা করেছি। আরো যদি কিছু লিখতে চাই, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এবং প্রিন্ট এলএনের পার্থক্যটা আমি এখন তাহলে বুঝে যাব। সো এরকম একটা জিনিস। ওকে, সো আমি সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে। তারপরে হচ্ছে এইখানে তিনটা বাটন আছে, এটাকে একটু খেয়াল করবে তিনটা বাটনকে। সো ওকে, সো দিস ওয়ান হ্যামারের মতো সিম্বল যেটা, এটা হচ্ছে আমাদের বিল্ড বাটন। ওকে, জাস্ট কোড ব্লকসের মতো, সেটা দিয়ে হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে বিল্ড হবে। ওকে, একটু নিচের দিকে খেয়াল করব, সে হচ্ছে বিল্ড করার চেষ্টা করতেছে। এখানে আসছে নোটিস ফিনিশড বিল্ডিং ফার্স্ট প্রোগ্রাম। সো সেটাকে বিল্ড করা শেষ করছে। এখন হচ্ছে আমি কম্পাইল করব ক্লিন অ্যান্ড বিল্ড প্রজেক্ট। সো সেই কাজটা সে শেষ করে ফেলেছে। এখন হচ্ছে প্রোগ্রামটাকে আমি এক্সিকিউট করব। ওকে, সো এইখানে হচ্ছে আমার ওই যে কমান্ড লাইন থেকে যে জিনিসটা পাচ্ছিলাম এই জিনিসটা হচ্ছে এইখানে চলে আসছে। ওকে, আই গেস সবাই আউটপুটটা দেখতে পাচ্ছেন, যদিও ফন্টটা অনেক ছোট। আচ্ছা, সো এইটা খুব সম্ভবত হচ্ছে টুলস, হ্যাঁ টুলস থেকে অপশনস, এইখান থেকে এডিটর। এডিটর দেন হচ্ছে ফরম্যাটিং খুব সম্ভবত, হ্যাঁ ফরম্যাটিং, কিন্তু সাইজ কোথায় আছে, না জেনারেলে আমি নিজেই অবশ্য ভুলে গিয়েছি ফরম্যাটিং এ। ইন্ডেন্ট সাইজ, নাকি মিসসেলেনিয়াস, আচ্ছা ফন্টস এন্ড কালার, সরি। সো এইখানে হচ্ছে ফন্ট এন্ড কালার আছে। সো ফন্ট দেয়া আছে, সাইজ কত 16 দেয়া আছে। সো 16 জায়গায় হচ্ছে আমি 18/24 করি। ওকে, সো এটা অলরেডি বড় হয়ে গেছে। ওকে, সো এটা বড় হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে আমার প্রোগ্রামটাকে হচ্ছে আমি রান করতে পারি। যেটা বলতেছিলাম যে প্রিন্ট এবং প্রিন্ট এলএনের পার্থক্য দেখেন, এই এলএনের কারণে হচ্ছে সে পরের লাইনটা কিন্তু নতুন একটা লাইনে এসে প্রিন্ট করেছে, বাট এই যে প্রিন্টের জন্য সে কিন্তু আর নতুন করে কোনো লাইন জেনারেট করে না, যার জন্য বিল্ড সাকসেসফুল মেসেজটা এটার পরপরই চলে আসছে। ঠিক আছে, সো এরকমভাবে প্রিন্ট এলএন প্রিন্টের আরও বিভিন্ন ধরনের মেকানিজম আছে, মেথড আছে, সেগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। সো আই গেস একটা সিম্পল প্রোগ্রাম, জাভা প্রোগ্রাম কিভাবে নেটবিনসে লিখতে হয় বা কমান্ড প্রম্পটে লিখতে হয় এইটা আমরা অ্যাটলিস্ট ক্লিয়ার হতে পেরেছি। সো এই অনুযায়ী যে কোনো প্রোগ্রাম
লিখতে পারবো। যদিও ইনপুট নেওয়ার কাজ আমরা এখনো জানি না, আউটপুট দেওয়ার কাজটা আমরা জানি। ইনপুট নেওয়ার কাজটা আমরা হয়তো আর একটা বা দুইটা ক্লাস পরেই পেয়ে যাব বা জেনে যাব। ওকে, সো এই পর্যায়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার এখানে রিটার্ন 0 কি দেওয়া লাগবে না? না, এখানে রিটার্ন 0 দেওয়া লাগবে না, কেননা খেয়াল করে দেখেন এটা ভয়েড ফাংশন, এটা কিন্তু ইন্টিজার ফাংশন না। ঠিক আছে, এটা কিন্তু ভয়েড মেইন, নট ইন্টিজার মেইন। যদি এখানে ইন্টিজার মেইন দিতাম তাহলে রিটার্ন 0 দিতাম। ইন্টিজার মেইন এখানে কাজ করবে না। ঠিক আছে, এটা একদম এই সিনট্যাক্সটা আমাকে মেনটেন করতেই হবে। ওকে, জাভার জন্য একটা নির্দিষ্ট, হ্যাঁ বলেন। স্যার এখানে মেইনের পরে যে স্যার মেইনের ভিতরে স্ট্রিং আর্গস দিয়েছি স্যার, এখানে আমরা যদি ইন্টিজার টাইপের কোনো ভ্যালু প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে কি আমরা স্ট্রিং ইউজ করব? এইটা কিন্তু ইন্টিজার ভ্যালু বা হচ্ছে স্ট্রিং ভ্যালু এই টাইপের কোনো কিছু প্রিন্ট করার জন্য কিন্তু ব্যবহার করছি না। এইখানে এটা যে আমরা প্যারামিটার হিসেবে পাঠাচ্ছি, এটা কিন্তু এইখানে আমরা কোথাও ব্যবহার করছি না, খেয়াল করে দেখেন। ঠিক আছে, এইটা হচ্ছে মেইন ফাংশনটা যখন আমরা রান করতেছি, এটা হচ্ছে কমান্ড লাইন থেকে আমরা আজকে যেরকম ভাবে দেখলাম। ঠিক আছে, জাভা সি দিয়ে যখন কম্পাইল করলাম, এরপরে জাভা দিয়ে যখন এক্সিকিউট করলাম, তার পরবর্তীতে ওইখান থেকে আমরা যদি তাকে কোনো প্যারামিটার যদি ওই মুহূর্তে যদি পাঠাতে চাই, তখন হচ্ছে আমাদের এই জিনিসটা কাজে লাগবে। ঠিক আছে, সো আই গেস কমন লাইনের এই জিনিসটা যেটা আজকে বললেন বা আপনাদের যেহেতু আগ্রহ আছে, সো এইটা একদিন অন্য একটা ক্লাসে আমি দেখানোর চেষ্টা করব এই স্ট্রিং আর্গস কিভাবে কাজ করে। ঠিক আছে, এইটা আমরা নর্মালি ব্যবহার করি না, এইটা ব্যবহৃত হয় হচ্ছে আমরা যখন কমান্ড লাইন দিয়ে যখন প্রোগ্রামটাকে এক্সিকিউট করতেছি, তখন যদি কোনো প্যারামিটার যদি আমরা পাস করি, ঠিক আছে, মেইন ফাংশনের ভিতরে, তখন সেটাকে সেই প্যারামিটারগুলোকে পাবো হচ্ছে আমরা স্ট্রিং আর্গস এর মধ্যে। ঠিক আছে, যেভাবে হচ্ছে আমরা ক্লাস সিতে যখন প্রোগ্রাম করেছিলাম আর্গ সি এবং আর্গ ভি যে ব্যবহার করতেছিলাম, সেম জিনিসটা হচ্ছে এইখানে কাজ করছে। ঠিক আছে, বাট নর্মালি আমরা এটার কোনো ব্যবহার পাবো না। ঠিক আছে, কেননা এইখানে মেইন ফাংশনের মধ্যে আমরা কোনো ধরনের প্যারামিটার পাস করছি না। খেয়াল করে দেখেন, আমরা এখানে যখন বিল্ড করতেছি, কম্পাইল করতেছি, আমরা কিন্তু কোনো ধরনের প্যারামিটার পাস করার কোনো সুযোগই নেই। ঠিক আছে, কেননা এখানে যখন বিল্ড করতেছে সে কিন্তু এই মেইন ফাংশনকে কল দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সুতরাং এইখানে কিন্তু আমি যখন বাটনে ক্লিক করতেছি, তখন কিন্তু মেইন ফাংশনে কোনো প্যারামিটার পাস করার কোনো সুযোগ আমাদের কাছে নেই। আমি কি কথাটা বুঝতে পেরেছি? জি স্যার। যখন আমরা কমান্ড লাইন দিয়ে যদি আমরা কাজ করি নেটবিনসে না থেকে, তখন হচ্ছে আমাদের সেই সুযোগটা আসবে, এবং সেক্ষেত্রে এই আর্গ সি বা আর্গস এস কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখতে পারবো আমরা, এবং হোপফুলি কোনো একটা ক্লাসে সেটা আমি দেখানোর চেষ্টা করব। ওকে স্যার। হুম, স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার এখানে স্যার যে ডট ক্লাস নামে একটা ফাইল তৈরি হওয়ার কথা ছিল অটোমেটিক, স্যার সেটা কই দেখতে পারতেছি না। সেটা এখানে এই যে আইডিতে আমরা অ্যাকচুয়ালি যেটা বললাম যে কোথায় কি তৈরি হচ্ছে আমরা কিছুই দেখি না। ঠিক আছে, তারপর আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করতে পারি যে আমার এই প্রোগ্রামটা কোথায় সেভ হয়েছে। ঠিক আছে, এইটার একটু প্রপার্টিটা দেখি। প্রপার্টিস, আমার এই প্রোগ্রামটা কোথায় আমি সেভ করেছি, ডকুমেন্টস, তার ভিতরে নেটবিনস প্রজেক্টস। সো আমি একটু চলে যাই ডকুমেন্টস, এখানে নেটবিনস প্রজেক্টস নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এখানে এই যে আমার ফার্স্ট প্রোগ্রাম। ঠিক আছে, সো এইখানে সে অনেক কিছু তৈরি করে ফেলেছে, দেখেন বিল্ড নামক একটা ফোল্ডার তৈরি করেছে, ক্লাসেস। ঠিক আছে, যে ফার্স্ট প্রোগ্রাম, এই ফার্স্ট প্রোগ্রাম ডট ক্লাস। ওকে, আমরা কি পেলাম সেই ক্লাসটা, ক্লাস ফাইলটাকে? সো আমি যখন নেটবিনসে কাজ করতেছি, অটোমেটিক্যালি দেখেন অনেকগুলো জিনিস তৈরি হয়ে গিয়েছে। এখানে আরেকটা ডিস্ট্রিবিউশন নামে সে একটা ফাইল তৈরি করেছে, সে অ্যাকচুয়ালি ফার্স্ট প্রোগ্রাম ডট জার নামে একটা ফাইল তৈরি করেছে। এটাকে একটু রান করার চেষ্টা করি, আমি জানি না এটা এইভাবে রান করবে কিনা সরাসরি। এটা রান করতেছে না। ওকে, যাই হোক, এটা কিভাবে রান করা যাবে না, এটা যার কমান্ডের মাধ্যমে হচ্ছে রান করতে হবে।
ঠিক আছে, এই যে জাভা যার কমান্ডের মাধ্যমে রান করতে হবে। তার পরবর্তীতে হচ্ছে এনভি প্রজেক্ট, এখানে হচ্ছে আমাদের সব এক্সএমএল বা প্রপার্টি ফাইলগুলো, যেখানে আমরা যে সমস্ত প্রপার্টিগুলো এখানে যেটা সেট করেছি, সো এইগুলো আমরা নর্মালি এই জাতীয় স্যাম্পল প্রোগ্রামের ক্ষেত্রে আসলে এখানে কোন ধরনের বৈশিষ্ট্য খুঁজে পাবো না। ঠিক আছে, আর আমাদের সোর্স ফাইলটার মধ্যে হচ্ছে এই ফার্স্ট প্রোগ্রামের ভিতরে হচ্ছে অ্যাকচুয়াল জাভা ফাইলটা। ওকে, সো সোর্স বা এসআরসি যে ফোল্ডারটা, তার ভিতরে হচ্ছে আমার সোর্স প্রোগ্রামগুলো থাকবে বা সোর্স ফাইলগুলো থাকবে, আর বিল্ডের ভিতরে থাকবে হচ্ছে আমাদের ক্লাস ফাইলগুলো। ওকে স্যার, ক্লাস ফাইলটা কি জন্য তৈরি হয় এটা আমি এখনো বুঝতেছি না স্যার। এটা তৈরি হওয়ার লাভটা কি স্যার? আমি যখন প্রোগ্রাম রান করতেছি তখন কিন্তু সোর্স ফাইল রান করে না, রান করে হচ্ছে এই ফাইলটা। ঠিক আছে, যেমন সি প্রোগ্রাম যখন আমরা রান করতাম, আমরা কি ডট সি ফাইলটাকে রান করতাম? ডট সি ফাইলটাকে কিন্তু রান করতাম না, আমরা রান করতাম হচ্ছে তার জন্য একটা অবজেক্ট ফাইল তৈরি হতো, সেই অবজেক্ট ফাইলটাকে আমরা রান করতাম। কেননা সি প্রোগ্রামকে যখন আমরা কি করি, অ্যাকচুয়ালি টু স্টেপ, প্রথম হচ্ছে আমরা কম্পাইল করি, তারপর হচ্ছে এক্সিকিউট করি। এখন যখন কম্পাইল করতাম, কম্পাইলেশনের শেষে ডট ওবিজে নামে একটা ফাইল তৈরি হতো। ঠিক আছে, হয়তো কখনো ওইভাবে খেয়াল করে দেখি নাই, যেটাকে আমরা বলি হচ্ছে অবজেক্ট ফাইল। ঠিক আছে, আমি সি প্লাস প্লাসে কিছু প্রোগ্রাম এখানে লেখার চেষ্টা করেছিলাম, এই যে এখানে আছে, খেয়াল করে দেখেন আমার এই ডকুমেন্টস ফোল্ডারটা কি দেখা যাচ্ছে? ডকুমেন্টস ফোল্ডারটা কি সব দেখতে পাচ্ছি? দ্যাটস ফাইন। ওকে, সো এই যে খেয়াল করে দেখেন নিচের দিকে, ঠিক আছে, এই যে টেস্ট ডট ও, টেস্ট ডট ইএক্সি, টেস্ট ডট সিপিপি, এই যে টেস্ট ডট সিপিপি হচ্ছে আমার সোর্স ফাইলটা। ওকে, এই ফাইলটাকে যখন আমি কম্পাইল করেছি তখন আমার তৈরি হয়েছে এই টেস্ট ডট ও ফাইলটা, যেটা হচ্ছে আমার অবজেক্ট ফাইল। এই অবজেক্ট ফাইলটা অ্যাকচুয়ালি আমার এক্সিকিউট করেছে, যখন এক্সিকিউট করেছে তখন হচ্ছে আমার টেস্ট ডট ইএক্সি ফাইলটা তৈরি হয়েছে, যেটা হচ্ছে আমি ওই যে কমান্ড লাইনের ভিতরে যেটা দেখতে পেতাম যে এন্টার দ্য সাইজ অফ অ্যারে, যেমন আমি বললাম যে আমি 3 সাইজের একটা অ্যারে দিলাম, তারপরে 4, 2, 5 এরকম কিছু একটা করার চেষ্টা করেছি, তখন হচ্ছে আমার এটা একটা আউটপুট জেনারেট হয়েছিল। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি সোর্স ফাইল হচ্ছে আমার যেটা আমি এডিট করেছি বা লিখেছি, আর প্রোগ্রাম যখন রান করতেছে সেটাই কিন্তু কম্পাইল করে অন্য একটা ফাইল সে জেনারেট করে। বাট ইম্পর্টেন্ট কথা, এই অবজেক্ট ফাইলের সাথে আমার যে জাভার যে ক্লাস ফাইল, তার একটা হিউজ ডিফারেন্স আছে, যেটা আজকে আমরা ডিসকাস করার চেষ্টা করতেছিলাম। এই অবজেক্ট ফাইলটা এই মেশিনটা ছাড়া অন্য কোথাও রান করবে না, বাট এখানে আমি কোথায় এই হ্যালো ডট ক্লাসটা, এই ক্লাসটাকে আমি কিন্তু অন্য যে কোনো জায়গায় গিয়ে রান করতে পারবো, ট্রাই করে দেখতে পারি যে হ্যালো ডট ক্লাসটা এক্সিকিউট করা যায় কিনা। ঠিক আছে, মানে আপনার বাসায় এরকম একটা প্রোগ্রাম লিখে যদি দুটো অপারেটিং সিস্টেম থাকে, অন্য একটা অপারেটিং সিস্টেমের মধ্যে দিয়ে ট্রাই করবেন এই ডট ক্লাস যে ফাইলটা তৈরি হয় এটা অন্য একটা অপারেটিং সিস্টেমে রান করে কিনা। ঠিক আছে, বা অন্য একটা মেশিনে রান করে কিনা। ঠিক আছে, সেটা রান করবে, সেই জন্য আমরা এটাকে বলতেছি হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট। বাট এই যে অবজেক্ট ফাইলটা, এটা মেশিন ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এটা অন্য কোনো প্ল্যাটফর্মে বা অন্য কোনো হার্ডওয়্যারে রান করবে না, এই মেশিনের মধ্যেই শুধু রান করবে। ঠিক আছে, সো এখন কি কিছুটা আইডিয়া পাওয়া গেল যে আমরা কেন অবজেক্ট ফাইল তৈরি করি, বা অবজেক্ট ফাইলের কাজ কি, বা যে ক্লাস ফাইলের কথা বললাম বা বাইট কোডের কথা বললাম সেটারই বা কাজ কি, বা সেগুলো কিভাবে কাজ করে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি? চ্যাট বক্সে কেউ কিছু একটা বলেছে। স্যার শুধু আজকের ক্লাসের ভিডিওটা কি দেয়া যায়? ওকে, ঠিক আছে, ভিডিও দিয়ে দেবো আজকে।